এই এক্সাম্পল 3.3 পর্যন্ত দেখানো হয়েছিল। আজকে হচ্ছে শেষের একটা সেকশন বাকি আছে, সেটা দেখাবো। এটা হচ্ছে তোমাদের 3.3.2। এখানে হচ্ছে তোমার পোল লোকেশনের মাধ্যমে আমরা দেখবো যে কেমনে টাইম ডোমেন সিগন্যালের আই গেস শেপটা কিরকম চেঞ্জ হয়। মানে আমরা দেখতে চাচ্ছি একটা সিঙ্গেল আচ্ছা, প্রথম কেস যেটা হচ্ছে যে টাইম ডোমেন বিহেভিয়ার অফ এ সিঙ্গেল রিয়েল পোল এবং কজাল সিগন্যালের জন্য। সেটার ক্ষেত্রে আমার পোল লোকেশন চেঞ্জ হলে কিভাবে আমার মানে পোল লোকেশন যদি ইউনিট সার্কেলের সাপেক্ষে চেঞ্জ হয়, তো কিভাবে আমার কজাল সিগন্যালটা চেঞ্জ হচ্ছে। তো প্রথম উদাহরণস্বরূপ আমরা এখানে যেটা নিব সেটা হচ্ছে এক্স অফ এন হচ্ছে এ টু দি পাওয়ার এন ইউএন। আচ্ছা, এটা কি টাইপের সিগন্যাল? ইউনিট র্যাম্প স্যার ইউনিট স্টেপ। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সিগন্যাল এ টু দি পাওয়ার এন ইউএন। ইউএন এর জাস্ট উদ্দেশ্য হচ্ছে তোমার ওই যে রেঞ্জটাকে ফিক্স করা, মানে কজাল করে দিচ্ছে এটা, জি ঠিক স্যার। আছে? হ্যাঁ, রেঞ্জ ফিক্স করা বলো অথবা কজাল বলো, যেটা বলো। এটা হচ্ছে আমার এটা ধরে ইউনিয়ন, এটা হচ্ছে একটা কজাল সিগন্যাল এবং এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, যেখানে এখন এর মান চেঞ্জ হলে কিভাবে আমার পোল লোকেশনটা চেঞ্জ হচ্ছে। তো এখন এটা হচ্ছে তোমাদের ফিগার 3.3.5। তো এটা আমরা যদি স্লাইডে দেখি, স্লাইডে ভালো মতো দেওয়া আছে। আচ্ছা, আমার এখানে এক্স অফ এন হচ্ছে এর টু এন ইউএন। তো সেটা যদি এখানে লিখতে পারে ভালো হয়। তাহলে এখানে এক্স অফ এন হচ্ছে কি এ টু এন ইউএন। এখন এটাকে আমরা যদি জেড ট্রান্সফর্ম করি তো কি দাঁড়াচ্ছে? 1/1 মাইনাস এ জেড টু দি মাইনাস 1, ঠিক আছে না? জি স্যার। কি জানি বাকি আছে, জেড ট্রান্সফর্ম কিন্তু পুরো কমপ্লিট হয়নি। জেড ট্রান্সফর্ম আরেকটা জিনিস বাকি আছে। আরওসি আরওসি হ্যাঁ, আরওসি বাকি আছে। আরওসিটা কি এখানে? গ্রেটার দেন। হ্যাঁ, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা যদি পোল জিরো প্লট যদি করতে চাই, প্রথম স্টেপ হচ্ছে জেড ট্রান্সফর্ম তো করলে, তারপর আমার নেগেটিভ পাওয়ারকে পজিটিভ পাওয়ারে কনভার্ট করতে হবে, ঠিক আছে না? তো এখানে আমি যদি নেগেটিভ পাওয়ার পজিটিভ কনভার্ট করি তাহলে কি হবে বলতো? কি দিয়ে গুণ করবো উপর নিচে? তাহলে এ দিয়ে জেড দিয়ে গুণ দিতে হবে স্যার। হ্যাঁ, কারণ হাইয়েস্ট নেগেটিভ পাওয়ার হচ্ছে 1, তো জেড দিয়ে উপর নিচে গুণ দেওয়া কি হচ্ছে? জেড বাই জেড মাইনাস এ। আচ্ছা, মাইনাস এ। তো এখন বলো এখানে আমার, আচ্ছা তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে ট্রিভিয়াল পোল অথবা নন ট্রিভিয়াল পোল। তো ট্রিভিয়াল যেটা শাব্দিক অর্থ হচ্ছে বোঝানো হইতেছে যে এটার এফেক্টটা কম। তো ট্রিভিয়াল পোল অথবা ট্রিভিয়াল জিরো মানে যেটা অরিজিনে আছে, আর নন ট্রিভিয়াল যেটা অরিজিনে নাই মানে দূরে আছে। তাই ওটাকে নন ট্রিভিয়াল কেন বলা হয়? কারণ নন ট্রিভিয়াল পোল অথবা জিরোর এফেক্টটা সিস্টেম ক্যারেক্টারিস্টিক উপর বেশি তোমার ট্রিভিয়াল পোলের অথবা জিরোর সাপেক্ষে। তো এখন এখানে দেখে বলো যে আমার এই সিস্টেমে কয়টা পোল জিরো আছে, এটা বলো তো। ততক্ষণটা স্যার কি কি? দুইটা স্যার। শুধু একটা বল, জেড ইকুয়ালস টু 0। একটা পোল একটা জিরো। একটা পোল একটা একটা পোল জিরো। 0। জিরো হচ্ছে কোথায়? উপরে, এটা না? জি স্যার। জি স্যার, এটা এটা কি হচ্ছে ট্রিভিয়াল না ট্রিভিয়াল নন স্যার। ট্রিভিয়াল? ট্রিভিয়াল কারণ অরিজিনে আছে। আচ্ছা, আর নিচেরটা কি? নিচেরটা হচ্ছে পোল এতে আছে। মানে একটা নন ট্রিভিয়াল পোল এতে আছে, ঠিক আছে? জি। মানে বেসিক্যালি উদাহরণ আমরা দেখাতে যাচ্ছি যে একটা সিঙ্গেল রিয়েল পোল যদি থাকে, তো সেটার পজিশন চেঞ্জ হলে কিভাবে আমার টাইম ডোমেন সিগন্যাল কজাল সিগন্যালের ক্যারেক্টারিস্টিক অথবা শেপটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি এখানে খেয়াল করে দেখো, প্রথম কেস যেখানে আমার এ হচ্ছে লেস দেন 1, মানে আমার ইউনিট সার্কেলের ভিতরে। ইউনিট সার্কেল মানে কি? যে আমি যদি এখানে এই রিয়েল ইমেজের অ্যাক্সেস যদি আঁকি এবং এখানে একটা সার্কেল আঁকি যেটা রেডিয়াস হচ্ছে 1, সেটা হচ্ছে আমার কি ইউনিট সার্কেল। তো আমার এ যদি লেস দেন 1 হয়, তো ইউনিট সার্কেল ভিতরে দেখতে পাচ্ছ যে আমার এই যে এটা হচ্ছে আমার কি পোল লোকেশনটা ইউনিট সার্কেল ভিতরে। সেটা যদি হয় সেক্ষেত্রে আমার তোমার টাইম ডোমেন সিগন্যাল এইচ অফ এন
হচ্ছে যে ডিকেইং এক্সপোনেনশিয়াল। কেন? কারণ আমার সিগন্যাল কি ছিল, এ টু দি পাওয়ার এন ইউএন না? তো এ যদি লেস দেন 1 হয় তাহলে কি ডিকেইং এক্সপোনেনশিয়াল হবে। এই কারণে আমার টাইম ডোমেনটা সেরকম হচ্ছে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, একইভাবে সেকেন্ড কেস, এটা এটা ছিল আমার ফার্স্ট কেস। তো সেকেন্ড কেসটা কি, যখন এ ইজ ইকুয়াল টু 1, মানে যেখানে আমার পোলটা হচ্ছে ঠিক ইউনিট সার্কেলের উপরে, এই যে এখানে এই পজিশনে। তো দেখতে পাচ্ছ যে আমার এটা যদি হয়ে যায় তাহলে আমার এক্সপোনেনশিয়াল তো আর ঠিক থাকতেছে না, মানে 1 টু দি পাওয়ার যাই দাও না কেন 1ই থাকবে। তো বেসিক্যালি ইফেক্টিভলি এটা জাস্ট একটা ইউনিট স্টেপ হয়ে যাচ্ছে। তো ইউনিট স্টেপের আমার ইম্পালস রেসপন্সটা কি এরকম না, মানে বেসিক্যালি 0 টাইম থেকে 1 এর ডোমেন তো দিকে খালি ভ্যালু থাকবে। জি স্যার। হ্যাঁ এরকম থাকতেছে। তো তো কি দেখা যাচ্ছে যে আমার যখন পোলটা হচ্ছে 1-এর চেয়ে কম, আমার টাইম ডোমেনটা আস্তে আস্তে ডিকে করে যাচ্ছে। যখন এক্স্যাক্টলি ইকুয়াল টু 1, আমার এটা 1 থাকতেছে, এটা বাড়তেছে না কমতেছে না, স্টেডি থাকতেছে। কিন্তু থার্ড কেস যেটা, যেখানে আমার এ ইজ গ্রেটার দেন 1, সেক্ষেত্রে কি আমার এটা ইনক্রিজিং এক্সপোনেনশিয়াল অথবা এক্সপ্লোডিং, যেটা বলতো এক্সপ্লোড করতেছে। মানে প্রথমত লেস দেন 1 হলে কি কমে, ইকুয়াল টু 1 হলে তো স্টেডি থাকে, আর 1 থেকে বেশি হলে বাড়তে থাকে এক্সপোনেনশিয়াল। তো দেখো নিচে তাই দেখা যাচ্ছে যে আমার এখানে এইচ অফ এন, আমার এটা আস্তে আস্তে এক্সপ্লোড করতেছে। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা তো খুব সিম্পল জিনিস। এখন পরের পাশের যে কেসগুলো দেখো, সেখানে হচ্ছে এই যে এটা যদি 4 নম্বর যদি চিন্তা করি, এখানে আমার ওই প্রথম কেসেরই মতো, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে পজিটিভ ছিল, এখানে হচ্ছে নেগেটিভ। তা আমরা জানি নেগেটিভ যদি থাকে এর মান, আমার পাওয়ার যেটা এন, ইভেন হলে প্লাস হবে এবং অড হলে মাইনাস হবে। এই কারণে এটা অসিলেট করতেছে, অসিলেটিং ডিকিং এক্সপোনেনশিয়াল। ঠিক আছে? জি স্যার। জি স্যার। একইভাবে কেস 5 যেটা, এখানে আমার ওই যে এ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু -1, এখানে ওই চেঞ্জ হচ্ছে না কিন্তু অসিলেট করতেছে। এবং এই জিনিসগুলো তোমরা একদম শুরুতে চ্যাপ্টার ঠিক 1 এ ছিল না 2 এ ছিল, ঠিক মনে টুতে ছিল স্যার, যে 2 তে। এক্সপোনেনশিয়াল এর ভ্যারাইটির মধ্যে। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল চেঞ্জ হলে এরকম অসিলেট করতেছে। এখন এখানে ওই যে তোমার ফিফথ কেসে তো আমার কি এই এক্সপোনেনশিয়াল পার্টটা তো থাকতেছে, জাস্ট মাইনাসটা থাকতেছে, ইদার এক ক্ষেত্রে প্লাস এক ক্ষেত্রে মাইনাস। এখানে আমার ওই ভ্যারি করছেন, জাস্ট প্লাস মাইনাস হিসেবে চেঞ্জ হচ্ছে। এবং সিক্সথ কেস যেটা, যেখানে আমার এ ইজ লেস দেন 1, মানে ইউনিট সার্কেল বাইরে কিন্তু নেগেটিভ, সেক্ষেত্রে আমার এক্সপ্লোড করতেছে অথবা রাইজ করতেছে কিন্তু অসিলেটিং। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এটা হলো খুব সিম্পল জি স্যার। জিনিস। তো এখন প্লাস একটা জিনিস হয়তো খেয়াল করছো যে আমার পোলটা যত আমার মানে ইউনিট সার্কেলের ভিতরে যদি থাকে, তো অবভিয়াসলি আমার কি আহ, আচ্ছা, দুইটা যদি খেয়াল করে দেখো, প্রথম দুইটা, যে যখন আমার পোলটা ইউনিট সার্কেল ভিতরে থাকবে অথবা ইউনিট সার্কেল উপরে থাকবে, আমার আউটপুট, অত আউটপুট না, মানে বেসিক্যালি আমার সিগন্যালটা হচ্ছে কি স্টেবল, মানে ফাইনাইট থাকতেছে। স্টেবল। জি কারণ স্যার। ইদার ডিকিং করতেছে অথবা স্টেডি থাকতেছে। কিন্তু যদি আমার পোলটা ইউনিট সার্কেল বাহিরে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি আনস্টেবল হয়ে যাচ্ছে, মানে ইনফাইনাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস, পোলটা যত অরিজিনের কাছাকাছি যাবে তত তাড়াতাড়ি ডিকে করবে। মানে আমার আহ, এটা এখানে পরে হয়তো লেখা থাকবে, এই যে পোলটা এখানে দেখতেছো না, ধরে নাও এটা হচ্ছে আমার 0.5, আমার পোলটা যদি আরো ভিতরে থাকতো, তো দেখতে যে এটা এটা আরো তাড়াতাড়ি ডিকে করতো। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এটা কারণ এক্সপোনেনশিয়াল যত বাড়াবা তত তাড়াতাড়ি র্যাপিডলি ডিকে করবে। আচ্ছা, এটা গেল আমাদের সিঙ্গেল রিয়েল পোলের ক্ষেত্রে আমার দেখতে কিরকম হচ্ছে। এখন আমরা নেক্সট যদি যাই, সেটা হচ্ছে তোমাদের এক্সাম্পল, সরি, ফিগার 3.3.6। এটা হচ্ছে টাইম ডোমেন বিহেভিয়ার অফ এ কজাল সিগন্যাল করেসপন্ডিং টু এ ডাবল পোল, মানে একই পজিশনে দুইটা পোল থাকবে, রিয়েল পোল। তো সেই ক্ষেত্রে হচ্ছে, যদি নেক্সট স্লাইডে যদি যাই, আচ্ছা এখানে তারা যেটা করছে, আমরা তো এর আগের এক্সাম্পলে অথবা আগের ফিগার হচ্ছে a টু দি পাওয়ার নিউ n করছি। এখন যেটা করা হচ্ছে, x অফ n ইজ ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n un।
এখন এটা কি, এটার আমার কি হবে তোমার জেড ট্রান্সফর্ম? এইট স্যার জেড ট্রান্সফর্ম তাহলে তোমাদের একটা টেবিল ছিল না, জি স্যার যে স্যার টেবিলটা হচ্ছে যেখানে এই যে n a টু দি পাওয়ার n ইউন 4 নাম্বার কি a ইনটু z টু দি পাওয়ার -1 বাই পুরো 1 একটা মাইনাস, চলে আসবে টু দি পাওয়ার জেড মাইনাস হ্যাঁ 1 মাইনাস a z টু দি পাওয়ার -1 হোল স্কয়ার। এখন এটা আমরা যদি এখানে ফেরত আসি, এটা আমার কাছে অনেক আলাদা করা আছে, এই দেখো তো এখানে কি হচ্ছে n a টু দি পাওয়ার n un, তো a z টু দি পাওয়ার -1 1 মাইনাস a z টু দি পাওয়ার -1 হোল স্কয়ার, এটা তো জাস্ট স্ট্যান্ডার্ড ফর্ম যেটা। এখন আমি যদি পোল জিরো প্লট করতে চাই আমাকে অবভিয়াসলি এটাকে ওই মাইনাসকে প্লাসে কনভার্ট করতে হবে। তো প্রথমত আমি নিচের কোয়াড্রেটিকটাকে ভেঙে লিখলাম যে a মাইনাস b হোল স্কয়ার, যে 1 মাইনাস 2a z টু দি পাওয়ার -1 প্লাস a স্কয়ার z টু দি পাওয়ার -2। এখন এটাকে আমার হাইয়েস্ট নেগেটিভ পাওয়ার হচ্ছে 2, আমি কি উপর নিচে z স্কয়ার দিয়ে গুণ দিব, ঠিক আছে না? ঠিক আছে, জি স্যার আচ্ছা স্যার। তো গুণ দিয়ে দেখো কি হচ্ছে, উপরে তো az আর নিচে z স্কয়ার মাইনাস 2az প্লাস a স্কয়ার, আমার দাঁড়াচ্ছে হচ্ছে এটা। তো এখন দেখো এখানে একটু দেখে বলো যে আমার এখানে পোল জিরো কি কি আছে। তার উপরে একটা জিরো আছে আর নিচে এটা হচ্ছে দুইটা একটা ট্রিভিয়াল কি ট্রিভিয়াল জিরো জিরো, ট্রিভিয়াল জিরো। জিরো স্যার। জিরো আর এটা কি আর নিচে দুইটা নন ট্রিভিয়াল পুল নন ট্রিভিয়াল পোল, একই লোকেশন মানে z দুইটা ইকুয়ালস টু একই আমার লোকেশনে পোল, দুইটা non trivial কিন্তু কিন্তু দুইটা আছে, ঠিক আছে। জি স্যার। একই লোকেশনে দুইটা আচ্ছা এখন এটা যদি ফিগারে ফেরত যাই, তখন এখানে খেয়াল করে দেখো জি স্যার আমার, আচ্ছা এখানে তারা এ দেয়নি কিন্তু দাও বা না দাও তোমার পারফরমেন্স অথবা ক্যারেক্টার সেমই থাকতেছে। তো এখানে আমার নন ট্রিভিয়াল ট্রিভিয়াল জিরো একটা আর নন ট্রিভিয়াল পোল একই লোকেশন দুইটা। তো সেক্ষেত্রে দেখো আমার এখানে যে m ইকুয়ালস 2 দিয়ে বোঝানো হচ্ছে। একইভাবে আমার যখন আচ্ছা এটা কি ফাংশন আসলে n a টু দি পাওয়ার n qn, তাই এখন বলা হচ্ছে যে a ইজ লেস দেন 1। তো সেই ক্ষেত্রে কি হবে, বেসিক্যালি এটা দুই ধরনের সিগন্যাল, একটা হচ্ছে কি n un আর একটা হচ্ছে তোমার কি a টু দি পাওয়ার n un, একটা হচ্ছে কি ইউনিট র্যাম্প, ইউনিট একটা র্যাম্প আর হচ্ছে একটা হলো এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল দুইটাকে গুণ Exponential। করে আমি সিগন্যালটা পাবো। তো যখন a ইজ লেস দেন 1 আমার ফাংশনটা হচ্ছে প্রথমে ইনিশিয়ালি একটু বেড়ে তারপর কমে যাবে। এর কারণ হচ্ছে যখন n হচ্ছে অনেক কম থাকবে তখন হচ্ছে তোমার কি বলবো ইউনিট র্যাম্প এর এফেক্ট বেশি করতেছে। প্রথমে কি আমরা 0 থেকে 1 2 3 4, আর এক্সপোনেনশিয়াল কি হচ্ছে প্রথমে 1 আস্তে আস্তে কি কমতে থাকতেছে, ঠিক আছে। যখন n কম থাকে তখন তোমার ইউনিট র্যাম্পটা ডমিনেট করে, কিন্তু যখন n বাড়তে থাকে তখন এক্সপোনেনশিয়াল ডিকেটা বেশি কমে যায়, এই কারণে ওইটা ডমিনেট করে। এখানে প্রথমে একটু বেড়ে তারপর কমে যায়। এখানে দেখবে যে প্রথমটা একটু লিনিয়ারলি অলমোস্ট লিনিয়ার বাড়তেছে, এরপরে হচ্ছে কি ওই এক্সপোনেনশিয়ালি কমে যাচ্ছে। এটা যদি তোমরা দেখতে চাও, এটা আমি তোমাদের এই যে এখানে দিয়ে দিছি, এটা চাইলে দেখে নিতে পারো। জাস্ট গুণ, তুমি জাস্ট কয়েকটা ভ্যালু বসে গুণ করে দেখো, দেখবে যে তোমার অ্যান্সার এরকমই আসতেছে যে প্রথমে আমরা একটু বাড়ে তারপর কিছুক্ষণ পরে কমে যায়। এটা কারণ হচ্ছে যখন n কম থাকে আমার ইউনিট র্যাম্পটার ভ্যালুগুলা ডমিনেট করে বেশি, মানে ওটার এফেক্টে বেশি থাকে। যখন n বাড়তে থাকে তখন এক্সপোনেনশিয়াল ডিকে যে অনেক কমে যাচ্ছে সেটার এফেক্টে বেশি হচ্ছে, এই কারণে পরে এটা কমে যায়। আচ্ছা তো এটা গেল আমার যখন a ইজ লেস দেন 1, যখন a ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 1 তখন কি হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল পার্ট তো থাকতেছে না, শুধু ইউনিট র্যাম্পটা থাকতেছে। এখানে আমি কি এই লিনিয়ারলি বেড়ে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আর এই যে মানগুলো কি স্যার এই ইকুয়েশনের মধ্যে বসালে এরকম গ্রাফ আসবে নাকি? হ্যাঁ এরকম গ্রাফ আসবে। যে তুমি একটা উদাহরণ যদি নিয়ে নাও, ধরো তোমার এ হচ্ছে হাফ, ঠিক আছে, হাফ বসায় তুমি যদি করে দেখো দেখবে যে তোমার ইনিশিয়ালি একটু বাড়ে তারপর আবার কমে যায়, দেখবা। এর কারণ হচ্ছে ইনিশিয়ালি তোমার এনে কি থাকতেছে, ধরো তোমার প্রথমে তো 0 থাকতেছে, তারপর কি 1 হচ্ছে,
তারপর কি 2 3 4 এক্সপোনেনশিয়াল ক্ষেত্রে কি হচ্ছে প্রথমে যদি আমি হাফ ধরে নিই প্রথমে তো আমার কি 1 থাকতেছে তাই না 1 এরপর কি হচ্ছে হাফ এরপরে 0.25 তারপর কি 0.1 0.012 দেখো খুবই অনেক কমে যাচ্ছে এই কারণে এন বেড়ে গেলে তখন এই কমের এফেক্টটা হচ্ছে বেশি হচ্ছে এই কারণে দুইটাকে গুণ করলে দেখবে যে প্রথমে একটু বেড়ে তারপর এবার কমে যাবে এরকম জিনিস পাবো এটা তোমরা জাস্ট কয়েকটা ভ্যালু বসে যদি চেক করে দাও এরকম দেখতে পাবে আসলে আচ্ছা তো সেকেন্ড কেস যেটা ছিল যে আমার যখন এ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 1 তখন তো আমার কোনো এক্সপোনেনশিয়াল পার্ট থাকবে না শুধু ইউনিট র্যাম্পটা থাকছে এখানে লিনিয়ারলি বেড়ে যাচ্ছে আর এই কেসে কি হচ্ছে বলতো এ ইজ গ্রেটার দেন 1 বেড়ে যাচ্ছে। স্যার এই ক্ষেত্রে স্যার র্যাম্পটা হচ্ছে র্যাম্প লিনিয়ারলি বাড়তেছে dominate এক্সপোনেনশিয়াল বাড়তেছে তো দুইটা বাড়া জিনিস গুণ করলে কি হবে আরো বেশি বাড়বে এটাই বাড়তেছে। বেশি বাড়বে স্যার। এখানে দেখো এটা অনেক অনেক তাড়াতাড়ি বাড়তেছে ঠিক আছে একইভাবে আমার বাকি যে তিনটা কেস একই জিনিস পার্থক্য হচ্ছে যে এটা পজিটিভ ক্ষেত্রে জাস্ট পজিটিভ থাকবে আর নেগেটিভ ক্ষেত্রে এটা অসিলেট করবে কারণ ওই যে ইভেন অর্ডার ব্যাপার থাকতেছে যেটা ক্লিয়ার জি স্যার। এবং আগের মতোই আমার পোল যদি ইউনিট সার্কেল ভিতরে থাকে আমার হচ্ছে কি ফাইনাইট থাকতেছে কিন্তু এখানে এটা এক্স্যাক্টলি ফাইনাইট হবে না কারণ ঠিক সার্কেলের উপরে মানে তোমার কি স্টেবিলিটি কন্ডিশন ছিল না যে ইউনিট সার্কেল ভিতরে থাকতে হবে এটা তো অন দি ইউনিট সার্কেল ঠিক যদি ভিতরে থাকে আমার ফাইনাইট থাকবে কিন্তু যত কাছাকাছি থাকবে পোলগুলা অরিজিনে তত তাড়াতাড়ি ডিকে করবে ঠিক আছে এখন এটা তো ইউনিট সার্কেল উপরে আছে এখানে আমার আসলে ডিকে করতেছে না বাড়তেছে কিন্তু এখানে আমার এটা আসলে স্টেবল আসলে থাকতেছে না এবং এই ক্ষেত্রে যত বাইরে যাচ্ছে তত র্যাপিডলি এটা ইনক্রিজ করতেছে তত আনস্টেবল হচ্ছে জিনিসটা ঠিক আছে স্টেবিলিটির কন্ডিশন ছিল যে আমার ইউনিট সার্কেল ভিতরে থাকতে হবে এবং পোলটা অরিজিনে যত কাছাকাছি থাকবে অবভিয়াসলি সার্কেলের ভিতরে তত র্যাপিডলি আমার ডিকে করবে প্লাস আমাদের নেগেটিভ ক্ষেত্রে তো যে অসিলেটিং বিহেভিয়ার পাবা ঠিক আছে এটা জাস্ট তোমরা একটু দেখে নিও এটা জাস্ট স্যার এর আগেটা তো স্যার ইউনিট সার্কেলের হ্যাঁ ওখানে ইউনিট সার্কেলের উপরে ছিল ওটা তো স্যার ছিল স্টেবল ছিল। ওটা স্টেবল ছিল একটা স্পেশাল কেস বলতে পারো কিন্তু ওটা স্টেবল মানে আউটপুটটা আমার স্টেবল থাকবে আউটপুট কখন হ্যাঁ স্টেবল থাকবে ওটা কারণ ওটা তো কখনো ইনফিনিটিতে যাবে না আসলে কিন্তু ওটা স্পেশাল কেস এক ক্ষেত্রে বলে কিন্তু ইউজুয়ালি আমার কন্ডিশন হচ্ছে ইউনিট সার্কেল ভিতরে থাকতে হবে জি স্যার। আচ্ছা এটা গেল আমার দুইটা পোল একই জায়গায় এখন যদি নেক্সট পার্ট দেখি এটা হচ্ছে a pair of complex conjugate poles corresponding to causal signal with oscillating behavior এখানে যেটা হচ্ছে তোমাদের একটা এক্সাম্পল করা হয়েছিল না যেখানে তোমার ছিল কমপ্লেক্স কনজুগেট পোল ছিল মনে আছে তোমাদের এটা মনে এক্সাম্পল এই যে এটাই তো গত ক্লাসে এক্সাম্পল যে 3.3.3 যেখানে আমাদের দুইটা পেয়ার অফ মানে একটা ওয়ান পেয়ার অফ কমপ্লেক্স কনজুগেট পোল যেখানে একটা ছিল কি এই যে z equals to r e to the j omega naught আর আরেকটা হচ্ছে z equals to r e to the minus j omega naught মানে আমার ম্যাগনিটিউড সেম জাস্ট অ্যাঙ্গেলটা একটা প্লাস একটা হচ্ছে মাইনাস ঠিক আছে না আচ্ছা তো এটা আমার এটাকে কি বলে টাইম ডোমেন সিগন্যালটা কি ছিল একটা কোসাইন মানে সাইনোসয়েডাল সিগন্যালের সাথে একটা এক্সপোনেনশিয়াল গুণ আকারে আছে ঠিক আছে না তাই তো জি স্যার। আচ্ছা তাহলে এটা দেখতে কিরকম হচ্ছে তো আমার কি দাঁড়ালো আমার টাইম ডোমেন সিগন্যালটা আচ্ছা এটা তো না এটা পরেরটা এখানে তো টাইম ডোমেন সিগন্যাল হচ্ছে এটা তো ওই যে গুণ করে যেটা পাওয়া হয়েছিল এইচ এর জেড তো আমার এটা ছিল ধরো এখানে এ দিস না এখানে আর দিছে তো আর দিই আর টু দি পাওয়ার এন আর ধরো কস ওমেগা নট এন এরকম একটা ছিল বেসিক্যালি একটা সাইনোসয়েডাল সিগন্যালের সাথে আমি একটা এক্সপোনেনশিয়াল গুণ দিচ্ছি তো এক্সপোনেনশিয়াল দেখতে কিরকম তোমার ইদার এটা তো ইদার কমবে যদি আর লেস দেন 1 হয় আর ইকুয়াল টু 1 হলে কি হবে স্টেডি থাকবে এবং
যদি আমার গ্রেটার দেন 1 হয় তাহলে কি এক্সপান্ড করবে। এভাবে বাড়বে। আর আমার সাইনোসয়েড দেখতে কেমন, কোসাইন, তো কোসাইন তাহলে আমার দেখতে এরকম, ঠিক আছে না? আচ্ছা এখন এটা যদি গুণ করি কি হবে, যদি ডিকিং হয় তাহলে আমার কি এটা দেখতে এরকম হবে না, এরকম না? জি স্যার। তখন আর ইজ লেস দেন 1, 1। ঠিক আছে? আর যখন আমার আর হচ্ছে ইকুয়াল টু 1 তখন তো জাস্ট নর্মাল কোসাইন থাকবে, ওটা তো কিছু চেঞ্জ হবে না। আর আর যখন গ্রেটার দেন 1 সেক্ষেত্রে কি হবে? ক্যান্সেল আউট, সেখানে একটু পরে দিলাম এ বাড়তে কিছুটা, থাকবে। প্রথম পার্টটুকু কিছুটা ক্যান্সেল আউট হবে, মানে এর সাথে দিয়ে তারপর থেকে শুরু হবে। না না সেটা না, প্রথমে আমার এটা আস্তে আস্তে কি বাড়তে থাকবে, তাই না? কারণ প্রথমে আমার অল্প থাকবে, এই যে এখানে খেয়াল করে দেখো, এই যে এটা যদি সাইনোসয়েড চিন্তা করে দেখি আমরা, এটা কি হচ্ছে যখন আর ইজ লেস দেন 1 তখন কি এই যে এক্সপোনেনশিয়াল আস্তে আস্তে কি কমে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আর এটা তো জাস্ট নর্মাল সাইনোসয়েডাল মানে কোসাইন, কোসাইন ওয়েভ। কিছু চেঞ্জ হচ্ছে না। আর এখানে হচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। জি অবশ্যই স্যার। ইনিশিয়াল পার্টটা অনেক কম থাকবে কারণ আমার এক্সপোনেনশিয়াল পার্টটা তখন কম, না আস্তে আস্তে কি বাড়তে থাকতেছে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা এখন খেয়াল করে দেখো যে আমার এখানে পোল হচ্ছে ইউনিট সার্কেলের ভিতরে, তো এটা কি আমার স্টেবল, তাই না? জি স্যার। এই ক্ষেত্রে ইউনিট সার্কেলের উপরে আছে, এখানে বাড়তেছে না কমতেছে না, কিন্তু এটা ইউনিট সার্কেলের বাইরে, এটা কি আনস্টেবল মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। মানে আমার যদি পোল ইউনিট সার্কেল যদি উপরে থাকে এটা কখনো স্টেবল হয়, কখনো জাস্ট মানে কখন আনস্টেবল হয়, আর কখনো জাস্ট স্টেডি থাকে, কিছু চেঞ্জ হয় না। আর ইউনিট সার্কেল ভিতরে থাকে এটা সবসময় আমার স্টেবল হবে, মানে আমার আউটপুটটা সবসময় ফাইনাল থাকবে। আর বাইরে থাকলে আমার সবসময় আনস্টেবল হবে। ক্লিয়ার? আর একটু দু একটা পয়েন্ট একটু বার করে দেখেন না, সব বুঝতেছি না। বুঝি নাই তোমার কথা, একটু আস্তে এই যে আসতে। স্যার, এই যে গ্রাফটা দেখা যায় যার জিরো যদি মানে 0 থেকে বড় আর আবার 1 থেকে ছোট হয়, তারপর একটা গ্রাফ আঁকলেন না স্যার, হুম। এই গ্রাফটা স্যার একটু মানে পয়েন্ট গুলা কিভাবে আনেন স্যার, এটা তো বুঝতেছি না। পয়েন্টগুলো কিভাবে আনি মানে কি বলতে চাচ্ছ? এই যে যে স্যার, আমার টাইম ডোমেন সিগন্যাল কিরকম ছিল, r টু দি পাওয়ার n ধর cos ওমেগা n এরকম তো, তাই না? জি স্যার। আচ্ছা এখন এটা মানে কি আমার অবভিয়াসলি এখানে ইউএন তো থাকতেছে কজাল করার জন্য, এটা হচ্ছে আমার কি একটা এক্সপোনেনশিয়াল সিগন্যাল, এটা হচ্ছে আমার কি কোসাইন মানে সাইনোসয়েডাল সিগন্যাল, ঠিক আছে না? জি স্যার। এখন আর এর মান উপর নির্ভর করে আমার এক্সপোনেনশিয়ালটা ভ্যারি করবে। কখন এটা যদি আর লেস দেন 1 হলে তার কি এক্সপোনেনশিয়াল ডিকে হবে না? হ্যাঁ জি স্যার। আর যদি ইকুয়াল টু 1 তখন তো জাস্ট ইউনিট মানে শুধু আমি ইউনিট স্টেপের পার্টটাই থাকতেছে। কিন্তু আর গ্রেটার দেন 1 হলে কি হচ্ছে আমার আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? আচ্ছা হ্যাঁ। একইভাবে সাইনোসয়েড তো দেখতে এরকম নর্মাল। হ্যাঁ দুইটাকে যদি গুণ করি, আমার যদি ডিকে হয় তাহলে কি হচ্ছে যে আস্তে আস্তে কি কমে যাবে, তাই না? তাই না, দুইটা গুণ করলে এরকম হওয়ার কথা না? জি স্যার। তোমরা কি পড়ছো না, এটা কি কন্ট্রোলে পড়ছো না, ড্যাম্পিং, জি স্যার। জি স্যার। ড্যাম্পড অসিলেশন, এটা তো জাস্ট নর্মাল, কিছু চেঞ্জ হচ্ছে না, কন্টিনিউয়াস এরকম থাকবে। আর এটা হচ্ছে আস্তে আস্তে কি বাড়তেই থাকতেছে, ঠিক আছে? কারণ এটা আমি এটার সাথে যদি এটা গুণ দিই, ক্লিয়ার? ওটা জাস্ট দেখানো হচ্ছে যে আমার কনজুগেট পোল যদি সার্কেলের ভিতর থাকে ইউনিট সার্কেল তখন হচ্ছে আস্তে আস্তে কমে যাবে, স্টেবল। যখন ইউনিট সার্কেল উপরে থাকে তখন আনচেঞ্জিং থাকতেছে, এটা স্টেবল বলতে পারো এই ক্ষেত্রে। আর সার্কেলের বাইরে থাকলে তুমি এটা আনস্টেবল, এটা কারণ আস্তে আস্তে ইনফিনিটিতে চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখন বলো তো উপরে যে আমাদের এক্স অফ জেড আছে, এইচ অফ জেড, এখানে আমার আচ্ছা এটা যদি দেওয়া আছে কিন্তু এখানে হয়তো দেখতে পাচ্ছ যে আমার এটা কি আমার এটা কি কি জিনিস এটা, এটা কি স্যার একটা জিরো স্যার। জিরো স্যার। ট্রিভিয়াল জিরো, তাই না? জিরো জি স্যার। ট্রিভিয়াল জিরো। আর এটা কি এটা হচ্ছে নন ট্রিভিয়াল নন জিরো। ট্রিভিয়াল। নন ট্রিভিয়াল জিরো। আর নিচে তো Yes, একটা sir. কোয়াড্রেটিক ইকুয়েশন, তো আমার কি দুইটা পোল থাকবে, তাই না? জি স্যার। কমপ্লেক্স দুইটা পোল পাওয়া যাবে স্যার। কমপ্লেক্স যদিও Complex এখানে দুইটা। কমপ্লেক্স কনজুগেট
আমার তো এটা কমপ্লেক্স কনজুগেট মানে প্লাস ঠিক মাইনাস আছে, থাকবে দুটা। এখানে আমার এই যে দুইটা এখানে আসতেছে এবং অবশ্যই এটা নন ট্রিভিয়াল। আচ্ছা, তো এটা মোটামুটি শেষ। আর এখানে জাস্ট আরেকটা বাকি আছে। আচ্ছা, এটা এখানে নেই, বইতে আছে। এটা হচ্ছে তোমার এই কেস, এখানে হচ্ছে আমার ওই কমপ্লেক্স কনজুগেট একটা স্যার বলে জাস্ট এখানে যে দুইটা। পোলগুলো স্যার পজিটিভ, স্যার পোলগুলো যে পজিটিভ সাইডে আছে স্যার, আমরা তো পড়ছিলাম স্যার হচ্ছে পোল পজিটিভ সাইডে থাকলে সিস্টেমটা হচ্ছে আনস্টেবল হবে। তো এই ক্ষেত্রে তো স্যার নিচের যে একটা কেসে তো দুইটা কেসে, উপরের দুইটা কেসে তো স্যার স্টেবল না, হয়ে যাচ্ছে। আনস্টেবল হচ্ছে ইউনিট সার্কেলের বাইরে থাকতো। এই যে এখানে দেখো, এগুলো যেটা দেখছিলে অথবা স্লাইডে দেখো, এই যে আমার যখন পোল আমার হচ্ছে ইউনিট সার্কেল বাইরে, তখনই তো হচ্ছে কি এক্সপ্লোড করতেছে। কিন্তু বাকি সব ক্ষেত্রে তো যখন ভিতরে থাকে তখন তো সব ক্ষেত্রেই তোমার স্টেবল হচ্ছে। আর যখন ইউনিট সার্কেল উপরে থাকে, কিছু কিছু ক্ষেত্রে আমার আনচেঞ্জিং থাকতেছে এবং স্টেবল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার মানে আস্তে আস্তে বাড়তেছে লিনিয়ারলি, কিন্তু তবু ইনফিনিটে গেলে তো আনস্টেবল হয়ে যাবে, মানে ইনফিনিট হয়ে যাবে। একইভাবে এখানেও কমপ্লেক্স কনজুগেটের ক্ষেত্রে আমার ইউনিট সার্কেল ভিতরে থাকলে কি স্টেবল হচ্ছে, কারণ ফাইনাইটি থাকতেছে। আর ইউনিট সার্কেল উপরে থাকার কারণে এটা আনচেঞ্জিং। এটা এটা আসলে কখনো মানে তোমার ইনফিনিটি হবে না, কিন্তু এটা যদি অ্যামপ্লিটিউড চিন্তা করো তাহলে তো এটা এক সময় এটা সামেশন করলে তো কি ইনফাইনাইট হয়ে যাবে, কিন্তু এটা কখনো অ্যামপ্লিটিউডটা কখনোই হবে না। মানে সাম চিন্তা করলে ইনফাইনাইট হবে, কিন্তু অ্যামপ্লিটিউড চিন্তা করলে ফাইনাইট থাকতেছে। কিন্তু উপরটা দাও, এটা যদি সামেশনও করো এটা কি ফাইনাইট হবে না? জি অ্যামপ্লিটিউড স্যার, যদি সামেশন করো, কিন্তু নিচেরটা দেখো, এটা জি অ্যামপ্লিটিউডও স্যার তোমার ফাইনাইট হবে। ইনফাইনাইট আনস্টেবল, এবং সাম করলে তো আনস্টেবল হবে, মানে ইনফাইনাইট হচ্ছে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার একটা জাস্ট বাকি আছে, এখানে হচ্ছে এক্সাম্পল 3.3.8, সরি ফিগার। এখানে হচ্ছে তোমার কমপ্লেক্স কনজুগেট কিন্তু জাস্ট দুইটা। এই ক্ষেত্রে আমার যখন ইউনিট সার্কেল উপরে থাকতেছে তখনও আমার কি লিনিয়ারলি বাড়তেছে। এটা কেন হচ্ছে? কারণ আমার এটা মানে কি, দুইটা পোল অর্থ কি, যখন আমার এই ক্ষেত্রে দুইটা পোল না, যে এন আর টু দি পাওয়ার এন কস ওমেগা নট এন, তাহলে আমার যদি ইউনিট সার্কেল উপর মানে কি, এটা তো আমার 1 হয়ে যাচ্ছে, তাই না? তাই তো? জি স্যার, ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে কি এন ইউএন ইউনিট র্যাম্পের সাথে সাইনোসয়েডাল গুণ দিচ্ছি, তাহলে কি এখানে লিনিয়ারলি এটা বাড়তে থাকতেছে, তাই না? এই কারণে এটা যদিও আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু এটা তবু আনস্টেবল হচ্ছে। এখানে ইউনিট সার্কেল উপরে থাকলে এটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী এটা কখনো আনস্টেবল হয় যদি আস্তে আস্তে বাড়ে, অথবা কখনো আনচেঞ্জিং স্টেডি থাকে। প্লাস তোমাদের এখানে দেখবা যে আমি এখানে দাগাই দিচ্ছি যে এই কি বলে প্যারাগ্রাফটা একটু পড়ে দেখি, কিছু ফাইন্ডিংস লেখা আছে। যেমন ধরো এখানে বলা হচ্ছে যে যখন ওই যে পোলস গুলো যদি ইউনিট সার্কেলের উপরে থাকে অথবা ভিতরে থাকে তখন বাউন্ডেড হয় অ্যামপ্লিটিউড, যদি সিম্পল কমপ্লেক্স পোল হয়। কিন্তু যদি সিম্পল যদি না হয়, মানে যদি একটার অধিক থাকে, তখন হচ্ছে তোমার ইউনিট সার্কেল উপরে থাকলে তখন আর স্টেবল থাকে না। মানে কি, যে সিম্পল রিয়েল পোল অথবা সিম্পল কমপ্লেক্স কনজুগেট পোল, সেক্ষেত্রে আমার কি স্টেবল থাকতেছে। ঠিক আছে না? যখন আমার ইউনিট সার্কেলের ভিতরে থাকে অথবা উপরে থাকে। ক্লিয়ার? এটা তোমাদের একটু আগে বলছিলাম। ঠিক আছে না? জি স্যার। সিম্পল মানে জি কি স্যার। জাস্ট একটা করে থাকে, যদি একটার অধিক থাকে একই জায়গায় তখন হচ্ছে শুধু সার্কেলের ভিতরে থাকলে স্টেবল থাকবে, কিন্তু সার্কেল উপরে থাকলে তখন আবার আনস্টেবল হয়ে যাচ্ছে। আর তারপর বলতেছে যে আমার এই যে যদি আমার পোলটা অরিজিনের কাছাকাছি থাকে, যত কাছাকাছি থাকবে তত র্যাপিডলি আমার ডিকে করবে, যেটা তোমাদের একটু আগে দেখিয়েছিলাম। আর হচ্ছে আমাদের টাইম ডোমেন সিগন্যালের যে শেপটা মেইনলি ডিপেন্ড করে পোল লোকেশনের উপরে। জিরোর উপরে ম্যাটার করে, কিন্তু জিরো মানে জিরো যেখানে আছে সেটা অত এফেক্ট করে না, মানে জিরোর সাপেক্ষে পোলের এফেক্টটা বেশি থাকে। আর এখানে একটা কি জানি, হ্যাঁ, যে আমার যদি সাইনোসয়েডাল যদি সিগন্যাল থাকে সেক্ষেত্রে জিরো লোকেশন দিয়ে
জাস্ট ওটার ফেজটাকে চেঞ্জ করে, কিন্তু অ্যাম্পলিটিউডে কোনো চেঞ্জ হয় না। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে আরেকটা জিনিস তোমাদের, এটা মানে গত ক্লাসে ওই যে ট্রিভিয়াল নন ট্রিভিয়াল তো বলছি, সেটা পরে বলি। তো এখানে পরের সেকশন হচ্ছে 3.3.3। তো এই জিনিসটা আমি তোমাদের আগেই দেখাই ফেলছি, ওই যে তোমাদের এটা মনে হয় গত ক্লাসে দেখেছিলাম না, ওই যে কই গেল এটা, এখানে না, এটা তো এই জায়গায়, মানে গত লেকচার 11-এ তোমাদের স্লাইডে মনে ছিল, এই যে তোমার আমি যদি ডিফারেন্সিয়েশন স্টার্ট করি, আমরা হচ্ছে যে ট্রান্সফর্ম করে আমরা যদি এই y of z equals to h of z x of z ফর্মে যদি লিখি, ওখান থেকে আমরা কি ট্রান্সফার ফাংশনটা লিখতে পারবো। ট্রান্সফার ফাংশনটা কি, h of z is equal to y of z by x of z, এই ফর্মে ছিল, তাই না? ঠিক জি আছে তো? স্যার। এবং এখান থেকে আমরা পোল জিরো টা বের করতে পারবো। তো সেটাই আমাদের বইতে একটু অন্যভাবে লেখা আছে। বইতে হচ্ছে এই ট্রান্সফার ফাংশনকে তারা বলতেছে সিস্টেম ফাংশন, মানে একই জিনিস, ট্রান্সফার ফাংশন বলো অথবা সিস্টেম ফাংশন। এখানে আমরা কনভলিউশন প্রপার্টিটাকে এই টাইম ডোমেন থেকে আমি জেড ডোমেনে কনভার্ট করলে কি ওয়াই অফ জেড ইকুয়ালস টু এইচ অফ জেড ইন্টু এক্স জেড, ওখান থেকে আমরা এই ফর্মে যদি লিখি, তারপর আমরা যদি ইনভার্স জেড ট্রান্সফার করি, ওখান থেকে ওই যে এইচ অফ জেডকে আমরা ওটার টাইম ডোমেন সিগন্যাল লিখতে পারি। আর ওখান থেকে আমরা মানে ওখানে যে ডিফারেন্স ইকুয়েশন করছিল ওইটাই জাস্ট তারা এখানে এই সামেশন আকারে লিখছে। যেমন ধরো এই যে এই লাইনটা যদি খেয়াল করে দেখো, যে 3.3.7, এটা এটা আসলে কি, এটা হচ্ছে তোমার এই সিগন্যালটা না, মানে যে এই লাইনটা না, এই যে ওয়াই এফ এন, এখানে তারা যেটা করছে যে ওয়াই এফ এন মাইনাস ওয়ান আপ টু ওয়াই এফ এন মাইনাস ওয়ান, এটাকে সামেশন আকারে লিখছে। আর এক্স এর ক্ষেত্রেও এটাকে একটা সামেশন আকারে লিখছে। দেখো বইতে তাই দেওয়া আছে, তাই না? এই যে ওয়াই এফ এন মাইনাস কে অফ ইন্টু এ এফ কে সামেশন কে ইকুয়ালস 1 থেকে এন, আর এক্স এর ক্ষেত্রে এটা তোমার কে ইকুয়ালস 0 থেকে এম। এক জিনিস না? জি স্যার। ওইটা বের করছে, তারপর ওখান থেকে তারা এটা বের করছে, বের করে জাস্ট বলছে আমার এইচ অফ জেড কিভাবে লেখা যায়। আচ্ছা, তোমাদের গত ক্লাসে এর আগে মনে বলছিলাম যে ট্রিভিয়াল জিরো, নন ট্রিভিয়াল জিরো, তাই মনে পড়ে না? আজকে বলছি। জি স্যার। আচ্ছা, ক্লাসের শুরুতে আমি তোমাদের জি বলছিলাম স্যার যে বলছিলেন। ট্রিভিয়াল কেন বলা হয়। ট্রিভিয়াল শাব্দিক অর্থ হচ্ছে যেটার কি বলবো, ইফেক্ট কম, মানে অত প্রয়োজন না, দরকারি না। মানে আমার যে সিগন্যাল যেটা আছে সেটার শেপের উপর ট্রিভিয়াল জিরো অথবা ট্রিভিয়াল পোলের এফেক্টটা কম, এই কারণে ওটাকে ট্রিভিয়াল বলা হয়। মানে অরিজিনালি যেসব পোল জিরো থাকে সেটার কারণে আমার সিগন্যালের শেপটা বেশি একটা চেঞ্জ হয় না, এখানে ওটাকে ট্রিভিয়াল জিরো অথবা ট্রিভিয়াল পোল বলা হয়। আর নন ট্রিভিয়াল কেন, কারণ ওটার কারণ এফেক্টটা বেশি আছে, তাই তো? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে তখন নিচে লেখা আছে যদি একটা সিস্টেমে শুধু শুধু ট্রিভিয়াল পোল থাকে এবং নন ট্রিভিয়াল জিরো থাকে, অথবা শুধু জিরো আছে, তো ওটাকে অল জিরো সিস্টেম বলা হয়। মানে একটা সিস্টেমে নন ট্রিভিয়াল শুধু জিরো আছে আর পোল থাকলেও ওটা ট্রিভিয়াল পোল আছে, সেক্ষেত্রে ওই সিস্টেমটা অল জিরো সিস্টেম, কারণ ওই সিস্টেমে জিরোর এফেক্টই সবচেয়ে বেশি, পোলের এফেক্ট অত নাই আসলে, কারণ পোলগুলো শুধু ট্রিভিয়াল। ক্লিয়ার? বুঝতে জি পারছো? স্যার। আচ্ছা, এটা কেমন সিস্টেম? এই যে আমাদের এই এক্সপ্রেশন যেটা দেখতেছো, এই যে এইচ অফ জেড ইকুয়ালস টু এই বি এর মানে উপরে বি এর পলিনোমিয়াল ডিভাইডেড বাই এ এর পলিনোমিয়াল। এখন সেই ক্ষেত্রে আমার যদি এর মান যদি জিরো হয়, তাহলে কি হচ্ছে, আমার কোনো নন ট্রিভিয়াল পোল তো কিছু থাকতেছে না, তখন নন শুধু ট্রিভিয়াল যে পোল থাকতেছে না। হ্যাঁ, শুধু আমার কি নন ট্রিভিয়াল জিরো থাকতেছে এবং ধরো ট্রিভিয়াল পোল থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে অল জিরো সিস্টেম, কারণ এই সিস্টেমে শুধু নন ট্রিভিয়াল জিরো আছে এবং ট্রিভিয়াল পোল থাকতে পারে অথবা নাও থাকতে পারে, এই কারণে এটাকে অল জিরো সিস্টেম বলা হয়। একইভাবে আমার যদি একটা সিস্টেমে শুধু আমার নন ট্রিভিয়াল পোল আছে এবং জিরো নাই, অথবা শুধু ট্রিভিয়াল জিরো আছে, সেক্ষেত্রে ওটাকে অল পোল সিস্টেম বলা হয়, কারণ ওই সিস্টেমের পোলের এফেক্টই বেশি। ক্লিয়ার?
একইভাবে আমার যদি একটা সিস্টেমে নন ট্রিভিয়াল পোলও আছে এবং নন ট্রিভিয়াল জিরো আছে, সেটাকে পোল জিরো সিস্টেম বলা হয়। তো কি বুঝলা? তিনটা জিনিস, শুধু নন ট্রিভিয়াল জিরো এবং ইদার কোনো পোল নাই অথবা শুধু ট্রিভিয়াল পোল, সেক্ষেত্রে অল জিরো সিস্টেম। আর যদি এমন হয় আমার নন ট্রিভিয়াল পোল আছে এবং কোনো জিরো নাই অথবা শুধু ট্রিভিয়াল জিরো, সেক্ষেত্রে সেটা হচ্ছে অল পোল সিস্টেম। আর যদি আমার নন ট্রিভিয়াল পোল এবং জিরো দুইটাই আছে, সেক্ষেত্রে হচ্ছে পোল জিরো সিস্টেম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাদের শেষে একটা এক্সাম্পল বাকি আছে, সেটা হচ্ছে ডিটারমাইন দ্য সিস্টেম ফাংশন and the unit sample response of the system described by the difference equation. এখন আমাকে একটু বলো তো যে সিস্টেম ফাংশন মানে কি, মানে এখানে কি বের করতে বলা হয়েছে? জি স্যার। স্যার h of z স্যার। h of z, এই ঠিক তো আছে, জি স্যার। অথবা ট্রান্সফার ফাংশন, একই জিনিস। আচ্ছা, ইউনিট স্যাম্পল রেসপন্স মানে কি? স্যার এটা হচ্ছে u of n, যদি আমি একটা সিস্টেম ইনপুট দেই তাহলে হচ্ছে যে আউটপুটটা যে ইউনিট রেসপন্স স্যাম্পল রেসপন্স অথবা ইউনিট মানে ইম্পালস রেসপন্স মানে h of n, ডেল্টা এইচ অফ এন, হ্যাঁ h of n, ঠিক হচ্ছে আছে, ইউনিট মানে স্যাম্পল মানে হচ্ছে ডেল্টা। ডেল্টা ইনপুট দিলে আমি আউটপুট কি পাচ্ছি? h of n পাচ্ছি। এইচ অফ এন। তাহলে তোমার প্রশ্নে ইদার বলা থাকবে h of n বের করো, অথবা ইউনিট স্যাম্পল রেসপন্স বের করো, অথবা ইম্পালস রেসপন্সটা বের করো, একই জিনিস। এখানে তোমাকে বুঝতে হবে যে কোনটাতে কি বোঝানো হচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে, একটা ডিফারেন্স ইকুয়েশন দেওয়া আছে, যেটা আমাকে এটা ব্যবহার করে h of z বের করতে হবে এবং h of n টা বের করতে হবে। এখন দেখো তো এটা খুব সিম্পল। এখন এটাকে আমি যদি z ট্রান্সফার করি কি হবে? y of n টা হয়ে যাচ্ছে কি, y of z হয়ে যাচ্ছে। আর এটা কি একটা ইউনিট দিলে না? yz minus 1 হ্যাঁ, হাফ ইন্টু স্যার। জেড টু দি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই অফ জেড। এটা কি, এটা তো জাস্ট এক্স অফ জেড হয়ে যাচ্ছে। জি স্যার। এখন এটাকে যদি পাশে নিয়ে যায় কি হবে? ওয়াই অফ জেড মাইনাস হাফ অফ জেড টু দি মাইনাস ওয়ান ওয়াই অফ জেড, আর এই পাশে তো আমার হচ্ছে কি টু x of z এক্স অফ জেড। এক্স জেড। আর এখানে যদি ওয়াই অফ জেড যদি কমন নেই কি হবে? সাবস্টিটিউট। জি স্যার। ওয়ান মাইনাস হাফ মাইনাস হাফ জেড টু দি মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে টু এক্স অফ জেড। এখন আমি যদি এইচ অফ জেড করি কি হবে? y by x অফ জেড। জি স্যার। 1 মাইনাস হাফ না না, জেড 2 বাই মানে 2 সরি আছে না, হ্যাঁ 2 Yes, বাই 1 মাইনাস 0 মাইনাস, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে তো h of z বের করে ফেলছো, আমার সিস্টেম ফাংশন বের হয়ে গেছে। এখন আমাকে h of n মানে কি ইনভার্স z ট্রান্সফর্ম করতে হবে। তো এটার জন্য তোমরা কি করবা? তোমাদের যে টেবিল দেওয়া আছে না, জি স্যার। টেবিল কি করলাম, হ্যাঁ যেখানে একটু এইটাই তো। তো এখানে দেখো আমার আমরা এটা দেখতে এরকম 2 বাই 1 মাইনাস হাফ জেড টু দি মাইনাস 1, এটা কার সাথে পুরো মিলে? আর উপরে স্যার এই যে ইউএন এর সাথে স্যার। এই যে এটা জি 3 স্যার। নাম্বার, 3 নাম্বার সাথে মিলে, তাই না? এবং এটা তুই আচ্ছা কজাল, হ্যাঁ 3 নম্বরের সাথে হ্যাঁ এটা মানে কজাল। আচ্ছা, তোমার যদি বলা না থাকে কজাল ধরে নিবা, যদি কিছু না বলা থাকে, ঠিক আছে? তো 1 বাই 1 মাইনাস এ জেড টু দি মাইনাস 1, হ্যাঁ এটার সাথে একটু পার্থক্য আছে। কি পার্থক্য বলো তো? স্যার উপরে 2 আছে স্যার, হ্যাঁ আর 2 আছে, হচ্ছে নিচে 2টা হাফ জাস্ট আছে। বাইরে নিয়ে আসবা। তো সেটা যদি করা হয় সেক্ষেত্রে এটা হচ্ছে 2 ইনটু এ 2 ইনটু হাফ, তো হাফ অফ হাফ পাওয়ার হচ্ছে n হবে, আর হচ্ছে ইউ অফ n। ইউ অফ এন। যাই হোক, তো এখানে আমার এই যে তাই করছে না, যে 2 মানে আমার জেড ট্রান্সফর্মটা কেমন ছিল, যে a টু দ্য পাওয়ার n এ টু দি পাওয়ার এন un কে করলে কি হচ্ছে 1 বাই 1 মাইনাস a জেড টু দ্য মাইনাস 1, অলমোস্ট সেম, জাস্ট এখানে আমার 2 থাকতেছে, তো এখানে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এখন তাই করা যাচ্ছে 2 ইনটু হাফ, মানে এর বদলে হাফ টু দি পাওয়ার n un। আচ্ছা, un তো আছে, তো বুঝতে পারতেছি এটা আমার কজাল সিগন্যাল, ধরে নিছি এটা। আর উপরে কি কজাল কি বলা নাই যদিও। তো আচ্ছা, এখান থেকে আমরা ধরে নিচ্ছি, কারণ এখানে আমার ওই যে পোলের বলা আছে এখানে। আমি এটাকে যদি, আচ্ছা এখান থেকে আমরা যদি করি বের করি, ওটা কি বলে, লিমিটটা যদি বের করি, তখন দেখতে পাবো জেড ইজ কি গ্রেটার দেন কি হাফ ছিল, তাই না? তো সেক্ষেত্রে তো কজাল হচ্ছে।
আচ্ছা, তো সেক্ষেত্রে আমার স্যার এইচএফ এর হাফটা বুঝলাম না স্যার, হাফটা 2 তো বুঝলাম স্যার, উপর থেকে নিয়ে আসছেন। আচ্ছা, এটা কেন হচ্ছে? এটার সাথে এটা একটু কম্পেয়ার করে দেখো, এর মান কত এখানে? হাফ না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এই কারণে হাফ আসছে। মানে আমার নর্মালি কি ছিল, এ টু দি পাওয়ার এন ইউএন, অবভিয়াসলি 2 দিয়ে গুণ করতেছে, আর এর বদলে আমার হচ্ছে কি হাফ। ঠিক আছে না? জি স্যার, মিলছে স্যার। আচ্ছা, তো এখান থেকে বেসিক্যালি আমার অবভিয়াসলি তোমার টেবিল কিন্তু ইম্পর্টেন্ট, টেবিলটা তোমাদের জানা থাকতে হবে। তো ওইটার মাধ্যমে আমরা কি করলাম, প্রথমত তোমার ডিফারেন্স ইকুয়েশনকে আমরা জেড ট্রান্সফর্ম করে তারপর ট্রান্সফার ফাংশনে লিখে আমরা ওটার থেকে বের করলাম জেড ট্রান্সফর্ম। তারপর আমরা ওখান থেকে ইনভার্স জেড ট্রান্সফর্ম করে টেবিলটা ব্যবহার করে আমরা বের করলাম হচ্ছে কি এইচএফএ, মানে ইউনিট স্যাম্পল রেসপন্স। ক্লিয়ার? স্যার রাইজ হলে কি হতো স্যার, y অফ n মাইনাস 1, এটা যদি দিলে না রাইজ হতো স্যার। তখন কি করতে, তখন হচ্ছে ওয়াই অফ এন প্লাস 1 দিতাম, মানে জেড দিয়ে গুণ হইতো, শুরু জেড দ্বিগুণ হতো স্যার, হাফ অফ জেড ওয়াই জেড। মানে 2/1 মাইনাস হাফ অফ জেড। মানে তোমাদের এমন কিছু দিব যেটা খুব সহজে তুমি টেবিল থেকে বের করতে পারবে, মানে অলমোস্ট ওরকমই থাকবে, একটু কারসাজি করতে হয়। ঠিক আছে, এটা না অত চিন্তা করে না, তোমাদের অত কঠিন কিছু দেবো না এই ইনভার্সের ক্ষেত্রে। কারণ ইনভার্সের জন্য আসলে প্র্যাকটিসের ব্যাপার। তুমি যেটা তোমাদের মেইন কাজ যেটা হচ্ছে জেড ট্রান্সফর্ম বের করবে, তবে ওটাকে কোনোভাবে স্ট্যান্ডার্ড ফর্মে চেঞ্জ করে নিয়ে আসতে হবে, কিভাবে স্ট্যান্ডার্ড ফর্ম লেখা যায়। কারণ লিখতে যদি পারো তখন তুমি ওটাকে ই করতে পারবা, ইনভার্স করতে পারবে। তোমাদের যে অনেক সময় ইন্টিগ্রেশনে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হয় না, যাতে করে ইন্টিগ্রেশনটা যাতে করতে পারো। তার মানে টেবিলের সাথে মিলানোর চেষ্টা করতে হবে আর কি, হ্যাঁ, যে মিলানোর মিলে চেষ্টা মিলানো করতে যায়। হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মিডের সিলেবাস তাহলে শেষ। তো এখন হচ্ছে তোমাদের মিড নিয়ে কিছু বলবো। তো তোমাদের মিডে প্রশ্নগুলো হচ্ছে মেইনলি তোমাদের থাকবে হচ্ছে অঙ্ক এবং কিছু কনসেপচুয়াল থাকবে। তো মেইনলি অঙ্কই থাকবে। তোমাদের কি অঙ্ক অথবা অঙ্ক রিলেটেড ডিরাইভেশন আর কিছু কনসেপচুয়াল প্রশ্ন থাকবে, যেমন ধর এটা কি লিনিয়ার কিনা, এটা কি কজল কিনা, অথবা কজল মানে কি, এইসব জিনিস হয়তো জিজ্ঞেস করতে পারে। মেইনলি হচ্ছে অঙ্ক এবং অঙ্ক বেসড তোমাদের যে ডিরাইভেশন, যেটা তোমাদের ক্লাসে করানো হয়েছে। তো তোমাদের অঙ্কগুলো থাকবে তো রোল বেসড, রোল নাম্বার বেসড। এইসব কি অঙ্ক করছো আগে কখনো, অথবা পরীক্ষা দিছো গত সেমিস্টার, এই সেমিস্টারে? সাজ্জাদ স্যার নিছিল জি স্যার। স্যার, জি আচ্ছা। স্যার। যে রেজিস্ট্রেশন নাম্বারটা মানে এখানে যে যোগ হবে বা রোল নাম্বারটা ভ্যালু হবে এই আচ্ছা, ধরনের। এটা তোমাদের ঠিক খোলা আছে না, খোলা নাই। এটা মিডে স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। তো জি তোমাদের স্যার। মিডে যে প্রশ্ন থাকবে, প্রশ্নের উপর এরকম লেখা থাকবে যে ধরো ডিএসপি মার্ক উপরে সময়। এগুলো এই যে তোমাদের 4টা প্রশ্ন থাকবে, তোমাদের 3টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। 1 এবং 2 মানে কম্পালসারি থাকবে, এবং 3, 4-এর মধ্যে মানে অপশন থাকবে। আর তোমার লাস্ট 2 ডিজিট অফ ইউর আইডি হচ্ছে এবি, ওই এবি ইউজ করে তোমাকে অঙ্ক করতে হবে। যেমন ধরো তোমাদের একজনের আইডি কত, ধরো 18166। আচ্ছা, তুমি বলো তো তোমার জন্য এবি কি হবে? 66 এ হচ্ছে 6 আর ধরো বি হচ্ছে 6। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা তো উপরে জাস্ট ইন জেনারেল দেওয়া থাকবে, কিন্তু প্রশ্নে যদি অনেক সময় বলা থাকবে যে যদি তোমার এ যদি 0 হয় অথবা বি যদি 0 হয়, ধরো তোমার রোল যদি 10 হইলো, সেক্ষেত্রে কি হচ্ছে, এ আমার হয়ে যাচ্ছে 1, বি হচ্ছে 0। সেক্ষেত্রে অনেক সময় তো বলা থাকবে যদি 0 থাকে তখন তুমি 1 ধরে নিবা, অথবা এত থাকলে এটা ধরে নিবা। এটা জাস্ট তোমাকে খেয়াল করে দেখতে প্রশ্নে কি বলা আছে, প্রশ্নটা পড়বা। কিন্তু অনেকে যেটা করো, প্রশ্ন অর্ধেক পরে অঙ্ক করা শুরু করো, আর কেউ হচ্ছে অঙ্ক মুখস্থ করবে না, তাহলে সমস্যায় পড়বা। ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছ? না স্যার। আচ্ছা, যেমন ধর রোল যদি একজন ধর 130, তার জন্য কি হবে, এ হচ্ছে কত, 3 আর বি হচ্ছে 0। 0। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে চেক করে দেখবে প্রশ্নে কিছু বলা আছে কিনা, যে বি 0 হলে আমাকে কি ধরতে হবে। ঠিক আছে, ইন জেনারেল এরকম থাকবে তোমার, এরকম ধরো হেডার। আচ্ছা, এরপরে আচ্ছা তোমাদের, আচ্ছা যারা যারা কুইজ 1 এবং 2 অ্যাবসেন্ট ছিল, যেমন কারা জানি ছিল তোমাদের কুইজ 1-এ মনে হয়
রোল 42, তারপর হচ্ছে 83, 86, 94 এবং মনে হয় 119। হ্যাঁ, যারা এই এই কয়েকজন অ্যাবসেন্ট ছিল তোমাদের সবার জন্য আসলে একটা অ্যাসাইনমেন্ট একটা দিব প্র্যাকটিস আকারে। তো সেটা হচ্ছে যারা যারা অ্যাবসেন্ট ছিল তারা হচ্ছে আজকে রাত 12টার মধ্যে জমা দিবা। তো যদি জমা দাও তাহলে ওই কুইজ ওয়ানের মার্কটা সেখান থেকে নিব আমি, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্টটা কি এটা তোমাদের এখন এক্সপ্লেন করে দিচ্ছি কি করতে হবে তোমাদের। আর সবার জন্য মানে সবার জন্য আমি দিব, কিন্তু তোমরা আচ্ছা একটু পরে বলতেছি জমা কেন দিবা, মানে তোমার প্র্যাকটিস আকারে, মানে তুমি মিডে গত সেমিস্টারে তো পরীক্ষা দিছো না, ওই যে ছবি তুলে পিডিএফ করে জমা দিছো না? জি স্যার। হ্যাঁ, ওটা আবার প্র্যাকটিস করলে আজকে, ঠিক আছে? প্র্যাকটিস করা ভালো, কারণ তুমি বারবার উল্টাপাল্টা ভুল করো, তো সেটা যাতে না হয়। আর যারা যারা কুইজে অ্যাবসেন্ট ছিল তারা হচ্ছে এটা অঙ্কটা করে আমাকে রাত 12টার মধ্যে জমা দিয়ে দিবা, ঠিক আছে? তো অঙ্কটা কি দেখতে আচ্ছা, যারা যারা যাদের যাদের নাম বলছে তারা কি উপস্থিত আছো নাকি নাই? স্যার আছে। স্যার যারা কুইজ টু দিতে পারে না তাদের জন্য কুইজের জন্য বলতেছে আরেকটা আছে, কুইজ ওয়ানে যারা অ্যাবসেন্ট ছিল, আছো না? জি স্যার। আচ্ছা, তো দেখো, তো এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর মানে সিও 1 এর জন্য যেটা ছিল, তোমাদের এখানে এক্স অফ এন একটা দেওয়া আছে, এই যে 0.9 a ইনটু a টু দি পাওয়ার n। আচ্ছা, তো এখানে কি বলেছে, এ হচ্ছে আমার লাস্ট ডিজিট অফ রোল নাম্বার। আচ্ছা, এখানে আবার একটু এ অন্যভাবে দেওয়া আছে, এটাকে আমি ধর বি করে দিব তোমাদের জন্য, ঠিক আছে? এটা যাতে করে কনসিস্টেন্ট হয় আমি এটাকে বি করে দিব। তো নর্মালি কি এটা তো এ বি, তো আমি এটা হচ্ছে ধরো তো বি বি ধরো, এখানে আমি এটা এর বদলে দিব ধরো x of n is equal to 0.9 b আর টু দি পাওয়ার হচ্ছে bn। আচ্ছা, এখন বলো তো যে আমার রোল একজন বলো তো, কোন একজন রোল বলো দেখি উদাহরণ। 130 স্যার ধরেন। আচ্ছা, 130 যদি ধরো তাহলে কি হবে এখানে বলো তো? ভ্যারিয়েবল হবে 3 0 আর বি 0। 0.90 0 আর উপরে 0n। 0n, তাই না? জি মানে স্যার। কি, তো মানে তাহলে তো 0 হয়ে যাচ্ছে স্যার পরে। 3n হবে না? ঠিক আছে না? 0n। জি স্যার। জি স্যার। জি স্যার। তো কি হচ্ছে, এটা 1 হয়ে যাবে না? জি স্যার। সামথিং 001। 1, তো এটা আই গেস সিম্পল। আর যদি অন্য কারো যদি রোল বলো, যেমন ধরো রোল 23, ধরো 23 হলে কি হবে বলো তো? তাহলে 0.9 93 আর হচ্ছে উপরে হবে 3n। 3n। জি স্যার। 3n, ঠিক আছে? তো এটা ইউজ করে তোমাকে অঙ্কটা করতে হবে। তো প্রথমত তোমাদের রোল অনুযায়ী অঙ্কর যে রোল পার্টটা সেটা লিখে নিবা যাতে করে করতে সুবিধা হয়। তো এখানে কি বলছে বলো তো? এখানে বলা হচ্ছে যে আমার ফর কোয়ান্টাইজেশন ক্যালকুলেট দ্য নাম্বার অফ লেভেলস রিকোয়ার্ড ফর রেজলিউশন অফ 0.05। তো তোমাদের ফর্মুলা মনে আছে না, যে ডেল্টা ইকুয়ালস টু x max এক্স minus ম্যাক্স Max মাইনাস minus এক্স min মিন divided by l minus বাই 1. এল মাইনাস 1। তো ওখান থেকে নাম্বার লেভেলসটা ক্যালকুলেট করবো, রেজলিউশন তো দেওয়া আছে। আর সেকেন্ড পার্টটা কি, আমাকে ফাইন্ড দ্য কোয়ান্টাইজ সিগন্যাল ফর বোথ ট্রাঙ্কেশন এবং রাউন্ডিং কেস, যেখানে এন হচ্ছে 0 থেকে 9 আর ইনক্লুডিং দ্য এরর মানে ইকিউ ফর দ্য রাউন্ডিং কেস যখন আমার ডেল্টা হচ্ছে 0.05। আচ্ছা, এটা মানে কি, তোমাদের যে চ্যাপ্টার 1 দেখছিলাম না, চ্যাপ্টার 1টা দিয়ে একটু খুলি। আমাদের এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর শেষের দিকে তোমাদের যেটা করাইছিলাম সেটা হচ্ছে যে এই যে এটা ছিল না, যে টেবিল 1.2, এখানে আমার কি এক্স অফ এন আছে, এক্স কিউ আমার কি কোয়ান্টাইজ সিগন্যাল, একটা হচ্ছে ট্রাঙ্কেশনের মাধ্যমে, একটা হচ্ছে তোমার রাউন্ডিং এর মাধ্যমে। Rounding. তো তোমাকে এখানে যেটা করতে হবে, এন 0 থেকে 9, এটা তো মানে প্রশ্নে না আছে, হ্যাঁ 0 থেকে 9 এর জন্য এন আমাকে
এক্সএন তো লিখবেই অবভিয়াসলি, কারণ এক্স না লিখলে ওটা থেকে ট্রানজিশন রাউন্ডিং কেমনে করবা? প্রথমত এন করবা, এক্সএনটা লিখলা, তারপর এক্স কিউ এন ট্রানজিশন এবং রাউন্ডিংটা করবা। তো এখানে হচ্ছে এরকম টেবিল বানাইতে হবে, টেবিল আকারে। টেবিল বানাইতে হবে। তো ফাইন্ড দ্য কোয়ান্টিটি সিগন্যাল এক্স কিউ এন, মানে তোমাকে প্রশ্নটা পড়ে দেখো কি বলছে, ফাইন্ড দ্য কোয়ান্টিটি সিগন্যাল এক্স কিউ এন ফর বোথ ট্রানকেশন। তো ট্রানকেশনটার জন্য এখানে যদি লেখা নেই আমি লিখে দিব, সেটা হচ্ছে এক সিগনিফিকেন্ট ফিগারের জন্য করবা, ঠিক আছে? সিগনিফিকেন্ট ফিগার কি জিনিস সেটা জানো তো, তাই না? স্যার একটু বলে দেন স্যার। এই যে তোমার টেবিলে দেওয়া আছে যে ওয়ান সিগন্যাল, তোমার ওয়ান ডেসিমাল প্লেস পড়ছো, সিগনিফিকেন্ট ফিগার পড়ো নাই? যেমন ধরো এই যে 0.345, আচ্ছা বলো তো এটাকে আমি যদি ওয়ান ডেসিমাল প্লেস পর্যন্ত যদি রাউন্ড করি, এটা ভ্যালু কি হবে? 0.0 তো থাকবে স্যার। 0.0 জিরোই স্যার। থাকতেছে, তাই না? জি জি স্যার। যদি টু ডেসিমাল প্লেস হয় সেক্ষেত্রে কত? 0.03 0.3 হবে স্যার। 0.3। আচ্ছা আচ্ছা, এটাকে যদি 6 করে দিই তাহলে কি হচ্ছে? এটা 4 হবে, তাই না? 4 হবে। জি স্যার। আমি বলতো ওয়ান সিগনিফিকেন্ট ফিগার, সেক্ষেত্রে কি হবে? স্যার 0.0 হবে তাহলে শুধু। না, সিগনিফিকেন্ট ফিগারের অর্থ হচ্ছে প্রথম নন জিরো ও ফিগার আচ্ছা, নন জিরো ভ্যালু পর্যন্ত। প্রথম নন জিরো। তো প্রথম নন জিরো কোনটা? 3। স্যার 3। যদি টু সিগনিফিকেন্ট ফিগার বলতো সেক্ষেত্রে কত হতো? আপ টু এই পর্যন্ত হতো, জি স্যার। ঠিক আছে? তো এটা জাস্ট মাথায় রাখো, সিগনিফিকেন্ট ফিগার। এটা তোমাদের বাংলায় কি নাম আমার ঠিক খেয়াল নেই, ওয়ান ডেসিমাল প্লেস তুমি অঙ্কে করছো। সিগনিফিকেন্ট ফিগার সাধারণত তোমাদের যখন ফিজিক্স এক্সপেরিমেন্ট করা হইতো তোমাদের বলা হতো না যে এত ডেসিমাল প্লেস পর্যন্ত নিবা, অথবা তোমার 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত নিবা, এরকম করছো না তোমরা এইচএসসি তে এসএসসি তে যখন এক্সপেরিমেন্ট করতাম? নাকি মনে নেই, নাকি এটা তোমাদের করায় নেই কখনো? স্যার করাইছে হয়তো স্যার, মনে নেই। করাইছে তো স্যার, মাথায় নেই এখন। আচ্ছা, তো এখানে তোমাদের যেটা করতে হবে, তোমাদের এই টেবিলটা করবা ট্রানকেশন রাউন্ডিং ক্ষেত্রে, কিন্তু একটা জিনিস খেয়াল করবে, এটা যখন আমি দিয়েছিলাম গত সেমিস্টারে সবাই ডেল্টা 0.1 ধরে করছে, তোমাদের কিন্তু ডেল্টা কিন্তু দেওয়া আছে কিন্তু 0.05, ঠিক আছে? এটার জন্য তোমাকে বের করতে হবে জি স্যার। রাউন্ডিং। এটা রাউন্ডিং এবং 0.1 রাউন্ডিং কিন্তু সেম হবে না কিন্তু, ক্লিয়ার? জি স্যার, মানে লেভেল গুলা তো স্যার মানে এটার উপর হ্যাঁ, ভিত্তি করে লেভেল তোমার কয়টা হবে বলো তো এখানে? অনেক, এখানে মনে হয় 0.05 করে নিলে তো স্যার এটা ডাবল হওয়ার কথা, মানে মনে হয় এখানে 21 1 না করে কয়টা দিচ্ছে। জানি, খেয়াল নেই। আচ্ছা, এখানে কি করতে হবে তোমাকে? এন তো লিখবা, এক্সএন তো জাস্ট লিখলে ওই যে 0.9 এ টু দি পাওয়ার এ এন, ওখান থেকে বের করলা, তারপর ট্রানকেশন করলা ওয়ান সিগনিফিকেন্ট ফিগার, আর রাউন্ডিং তোমাকে বলা হচ্ছে রাউন্ডিং করবা তোমার যাতে করে লেভেল যাতে মানে সরি ডেল্টার সাথে মিলে সেই হিসেবে রাউন্ডিং করবে তোমাকে। তারপর ওটা থেকে ইকিউ বের, ইকিউ মানে কি? তোমার কোয়ান্টিটি সিগন্যালের সাথে অরিজিনাল সিগন্যালের মধ্যে পার্থক্যটা কত? এই যে ইকিউ মানে কি? যে এক্স কিউ মাইনাস এক্স এন, ক্লিয়ার? স্যার এটা শুধু রাউন্ডিং এর ক্ষেত্রে বের করব কি ওটা? এখানে তোমাকে রাউন্ডিং, হ্যাঁ এই যে রাউন্ডিংই বলছে স্যার, ইনক্লুডিং শুধু ইকিউ ফর রাউন্ডিং দ্য আছে। রাউন্ডিং কে, এটা করলাম, ঠিক আছে? এটা গেল। বাকি দুইটা হচ্ছে তোমার, সেকেন্ড হচ্ছে অ্যানালগ ডিজিটাল কনভার্টার, ওই যে স্যাম্পলিং কোয়ান্টাইজেশন এনকোডিং, সেটা ব্যাপারে লিখলাম। তারপর থার্ডটা হচ্ছে তোমার একটা এক্সএটি দেওয়া আছে, এখান থেকে নাইকুয়েস্ট রেটটা বের করতে হবে এবং ডিসক্রিট সিগন্যাল এক্সএন, ডিসক্রিট বের করো, ওই যে স্যাম্পলিং রেট দিয়ে ভাগ দিবা, তারপর হয়ে যাবে, তাই না? জি স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি। এই তো সিম্পল। এটা তো তোমাদের কুইজ 1। আর আজকের মধ্যেও যারা যারা অ্যাসাইনমেন্ট এই যে কুইজ 2 মিস করছো, মানে কুইজ 2 কারা মিস করছো? কুইজ 2 হচ্ছে তোমাদের 41, মানে 171, 41, 45, রেগুলার হচ্ছে 85, আর হচ্ছে 118, এর হচ্ছে মিস করছো। তো তারা হচ্ছে এটা জমা দিবা, আর বাকিরা পারলে জমা দিতে পারো, ওটার কোনো মার্ক হবে না, মানে তুমি প্র্যাকটিস করে দিলে। কিন্তু প্র্যাকটিস তোমার বাসায় গিয়ে প্র্যাকটিস করবে, এটা করবা বাসায় গিয়ে। দিন স্যার, মার্ক দিলে স্যার কিছু কনসিডার করেন স্যার, আমরা না, এটা মার্কটাই তোমাদের করতে তোমাদের মিডের জন্য প্র্যাকটিস থাকলো। আর যারা হচ্ছে কুইজ মিস করছে তাদের জন্য এটা হচ্ছে সেকেন্ড যে অপশন অপশন, যেটা বলো অপশন, নাম নাম দিই যেটাই হোক, এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তোমারই কি বলে কনভলিউশন। তো কনভলিউশনটা কি? এইচ এফ এন আছে কি 1 0 -1, 0 হচ্ছে আমার অ্যারো এখানে, আর এক্স অফ এন হচ্ছে কি 1 a b।
তো রোল নাম্বার ধরো যা রোল ধরো 95, সেক্ষেত্রে এ বি কি হবে? স্যার এ এ হবে হবে 9 9, আর বি বি হবে হবে 5 5। ঠিক আছে, তাহলে তোমরা ধরো এটাকে ধরো লিখলাম। তো তো তোমরা যেটা করবে যে বললে যে রোল হচ্ছে ধরো 95, এখানে তুই লিখলা যে এক্স অফ এন ধরো 9,5। তো 5 ওটা ইউজ করে তোমরা হচ্ছে অঙ্ক করবে। আচ্ছা, একটা জিনিস, মিডের জন্য যে কোনো পরীক্ষার জন্য কারোর রোল যদি না মিলে অঙ্কের সাথে, সে হচ্ছে 0 পাবে কিন্তু। ঠিক আছে, মানে তো রোল হচ্ছে 48, তুমি দিছো আরেকজনের রোল। তো বাম্পার। এটা এটা গত সেমিস্টার কয়েকজন করছে এরকম দেখছি। এটা করলে আমি 0 দেবো কিন্তু, ফুল 0। ঠিক আছে, মাথায় যাতে থাকে। জি স্যার। আচ্ছা, তো এখানে এই তো জাস্ট কনভলিউশন করবো। কনভলিউশন তো তোমাদের দেখাইছি, প্র্যাকটিস করবা তোমরা সবাই। আজকে এই দুইটা অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস করবা, আর যারা যারা কুইজ মিস করছো তারা তো জমা দিবে মার্কের জন্য, আর বাকি সবাই প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের পরীক্ষায়, আচ্ছা পরীক্ষার জন্য তোমাদের কনভলিউশন কোরিলেশন স্যার ইম্পর্টেন্ট। এইটা কি যারা সেকেন্ডে দিতে পারে না তাদের জন্য? হ্যাঁ, সেকেন্ডের জন্য তোমাদের কনভলিউশন কোরিলেশন ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। কুইজটা খারাপ হয়েছে স্যার, তাদের জন্য কিছু স্যার রাখলে কোরিলেশনের টপিকটা তো স্যার একটু প্রবলেম ছিল স্যার। কি স্যার প্রবলেম ছিল? ক্রস কোরিলেশন আমার একটু সমস্যা ছিল স্যার। না, সরি, কি সমস্যা? হ্যাঁ দাঁড়া, এটা কি চ্যাপ্টার 2, স্যার চ্যাপ্টার 2 2 এর তে স্যার। শেষের দিকে স্যার। এটা হচ্ছে শেষের দিকে। এখানে কি সমস্যা? এটা হচ্ছে এই যে ক্রস কোরিলেশন আর হচ্ছে অটো কোরিলেশনের একটা স্যার মানে যে পার্থক্যগুলো আর কি স্যার, এগুলো নিয়ে একটু স্যার যদি বলতেন। পার্থক্য হচ্ছে ক্রস কোরিলেশন মানে তুমি দুইটা ডিফারেন্ট সিগন্যালে কোরিলেশন বের করতেছো, এবং এখানে অর্ডারটা ম্যাটার করে যে তুমি এক্স ওয়াই দিচ্ছ নাকি ওয়াই এক্স দিচ্ছ। মানে কোনটা, এক্স ওয়াই দিলে তুমি এক্স কে সেম রেখে ওয়াই কে শিফট করে গুণ করবে, আর যদি ওয়াই এক্স দাও তাহলে তোমার হচ্ছে ওয়াই কে সেম রেখে এক্স কে শিফট করে গুণ করবা। আর অটো কোরিলেশন মানে কি, এক্স এক্স মানে ধর আর এক্স এক্স নিজে নিজের সাথে গুণ করতেছো। পার্থক্য কি, কোরিলেশন কেন বের করা হয়, যে তুমি প্রত্যেক পজিশনে আমার দুইটার মধ্যে রিলেশন মানে সিমিলারিটিটা কত, যত ভ্যালু বেশি পাবা তত বেশি সিমিলার হবে। ঠিক আছে, স্যার ভ্যালু বেশি পাবো বলতে মানে আর এক্স ওয়াই বা আর এক্স এক্স যে আমার এটা মানে এই যে যেই এই যে এটা পাবো রেজাল্টটা। এই যে তোমার আর এক্স যে দেখতেছো, এই যে যত ভ্যালু 0 থেকে যত দূরে থাকবে, 0 থেকে যত দূরে থাকবে তত বেশি সিমিলার হবে। ঠিক আছে, জি স্যার, মানে এখানে তো সবগুলাতে মোটামুটি ভ্যালু পাওয়া গেছে, তার মানে এটা যেমন হচ্ছে অনেক সিমিলার। হ্যাঁ, এবং এটা নর্মালাইজড করলে তখন হচ্ছে 0 থেকে 0 এবং 1 এর মধ্যে থাকে নর্মালাইজ যদি করো, যেটা তোমাদের পরে একটু দেখাইছিলাম না, যে নর্মালাইজ কোরিলেশনটা মানে যেটা, যে রো এক্স জি স্যার স্যার। ওয়াই হচ্ছে যে আর এক্স ওয়াই ডিভাইডেড বাই যে রুট অফ আর এক্স এক্স অফ 0 এন্ড আর ওয়াই অফ 0। এটা করলে নর্মালাইজ ভ্যালু পাবো, যেখানে আমার মান 1 এর মধ্যে থাকবে, যত 1 এর কাছাকাছি হবে তত বেশি কোরিলেশন হচ্ছে। এটা গেল ক্রস কোরিলেশন। আর অটো কোরিলেশন কেন করা হয়, জাস্ট তোমার এনার্জি ডিস্ট্রিবিউশন দেখার জন্য, যে ওই সিগন্যালের কোন পয়েন্টে কত বেশি এনার্জি আছে, যত বেশি ভ্যালু ওই জায়গায় ওই সিগন্যাল তত বেশি এনার্জি। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি স্যার। জি আচ্ছা। স্যার। তো যেটা বলতেছিলাম, তোমাদের অ্যাসাইনমেন্ট 2 তে তোমরা এটা করবা, এটা জমা দিবা। আর জাস্ট ওই যে তোমাদের যেভাবে দেখাইছি যে সিকোয়েন্স ফর্মে করে অঙ্ক করে জমা দিবা, অঙ্ক করবা। আর তোমাদের মিডের জন্য কনভলিউশন কোরিলেশন যে ইম্পর্টেন্ট আসবে কিন্তু। ঠিক আছে, করবা। আর তোমাদের ক্লাসে যেসব অঙ্ক করাইছি মানে এবং হোমওয়ার্ক যেগুলো দিয়েছি ওগুলাই দেখো, ওটার বাইরে আসলে দেখার দরকার নেই, কিন্তু মুখস্থ বেরো না, কারণ হুবহু সেম দেওয়া হবে না, একটু ধরো চেঞ্জ করে দেওয়া হবে, কিন্তু ওগুলাই দেখবে। বাইরে তোমার এক্সারসাইজ দেখার আসলে প্রয়োজন নেই, এগুলাই দেখো, অনেকগুলো আছে, এগুলো দেখে নিও। জি স্যার। আর তোমাদের এটা দেখছো না, তোমাদের কোর্স আউটলাইন? জি স্যার, এটা দেখাইছি। জি স্যার দেখছিলাম। তোমাদের মিডে হচ্ছে CO1 মানে চ্যাপ্টার 1 হচ্ছে আচ্ছা, তিনটা চ্যাপ্টারই ইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকবে। তো CO1 হচ্ছে 6.66 মানে ওভারঅল 100 এর মধ্যে, CO2 হচ্ছে 6.66 আর CO3 হচ্ছে 6.66, মৃত্যু তোমার 20%। আর তোমাদের তো তিনটার প্রশ্ন অ্যান্সার করতে হবে,
তোমার চয়েস থাকবে হচ্ছে CO2 মানে চ্যাপ্টার 2 এর উপর চয়েস থাকবে। কোয়েশ্চেন 3 এবং 4 হচ্ছে চ্যাপ্টার 2 থেকে হবে, ওটা আমাদের যে কোনো একটা করবা, মানে CO2 যেটা কোর্স আউটকাম 2, আর CO3 এবং CO1 থেকে একটা একটা করে প্রশ্ন আসবে। এখন ইদার প্রশ্ন 1 CO1 হবে অথবা প্রশ্ন 2 CO1, এটা ম্যাটার করে না। মানে একটা CO1 এর প্রশ্ন, একটা CO3 এর প্রশ্ন, মানে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 1, আর একটা হচ্ছে চ্যাপ্টার 2 অথবা CO2 থেকে দুইটা প্রশ্ন থাকে, ওটা আমাদের যে কোনো একটা। স্যার হ্যাঁ। স্যার আপনি তো মোট 3টা চ্যাপ্টার পড়াইছেন, 1 2 3। হুম। এর ভিতরে মনে করেন আপনার অপশন থাকবে চ্যাপ্টার 2 থেকে না 1 থেকে? 2 থেকে। 2 থেকে, তাহলে ঠিক আছে স্যার। CO1 CO2 স্যার ভালোই যায়। কেন তোমাকে বলছি না C1 কোনটা, এই যে তোমাদের দেওয়াই তো আছে। C1 মানে কি, এটা মানে এখানে দেওয়া আছে। চ্যাপ্টারই তো 3টা স্যার, 1 2 3 CO 1 2 3 তে হ্যাঁ, পরে গিয়ে CO ম্যাটার করবে, ঠিক আছে। কোর্স আউটকাম 1 এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 1, এখানে তোমার দেওয়া আছে। CO1 টা হচ্ছে এক্সপ্লেইন অ্যানালগ ডিজিটাল কনভার্সন, এটা চ্যাপ্টার 1 থেকে। CO2 হচ্ছে এই যে ডিজিটাল সিগন্যাল টাইম ডোমেন কনসেপ্ট, এটা হচ্ছে চ্যাপ্টার 2। আর CO3 এর মধ্যে চ্যাপ্টার 3 ও আছে, প্লাস আরো কিছু চ্যাপ্টার আছে, ওটা তোমাদের মিডের পরে হতে পারে। মানে স্যার, মিডের তার আগে মানে- চ্যাপ্টার 3 আছে, মিডের পরেও চ্যাপ্টার 3 থাকবে, প্লাস আরো পার্ট থাকবে। স্যার তার মানে কম্পালসরি কি স্যার চ্যাপ্টার 1 আর 3 থেকে হবে? হ্যাঁ। আচ্ছা, তো এটা বাদে যেটা বলতে চাচ্ছিলাম, রোল নাম্বার বলছি, কুইজ দিচ্ছি। আচ্ছা, প্রসিজন একটু বলি তোমাদের। প্রসিজন কুইজ ওটা খুলে নেই, এর একটু গুরুত্ব সহকারে দেখো। যারা এই কপি প্রথম অনুষ্ঠানের সাথে কন্ট্যাক্ট করার, যদি আমরা কোনো পাই, এভিডেন্স মানে কিছু পাই, ডাইরেক্ট সেমিস্টার বাতিল করে দেওয়া হবে। তোমাদের গত সেমিস্টার 2 জনকে এক্সপেল করা হয়েছিল, দেখছো না? জি স্যার। ঠিক আছে, তো নর্মাল ফিজিক্যাল এক্সামে তো দেওয়া হয়, তোমার ওয়ার্নিং দেওয়া হয়, কিন্তু এখানে কোনো ওয়ার্নিং থাকবে না। যদি ধরা পড়ো, তোমার প্রশ্ন সব তো রেকর্ড করা থাকতেছে, থাকতেছে, এখানে কোনো কোনো চান্স দেওয়া হবে না, এখানে করবো না কেউ, ঠিক আছে। এটা জাস্ট মাথায় যেতে থাকে। আর সেমিস্টার বাতিল মানে তো পরের সেমিস্টার রিপিট করতে হবে কিন্তু। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে অবভিয়াসলি এটা তো এটা জানোই তোমরা, আবারও বলতেছি যে তোমাদের যখন পরীক্ষা দিবা জুম সেশনে তোমাদের কানেক্টেড থাকতে হবে, এবং তোমার যে খাতায় যে লিখতেছো সেটা এবং চেহারায় অ্যাটলিস্ট কিছু অংশ যাতে দেখা যায়, এমন ভাবে তোমার ফোন অথবা ল্যাপটপ ক্যামেরাটা রাখবা যাতে করে তোমার স্ক্রিপ্টটা দেখা যায় এবং তোমার চেহারার কিছু অংশ যাতে দেখা যায়। অ্যাটলিস্ট ধরো নিচের অংশ একটু দূরে রাখলে হয়তো পুরোটাই দেখতে পেলাম, ওটা আরো বেটার। অ্যাটলিস্ট যাতে তোমার স্ক্রিপ্ট এবং তোমার চেহারার কিছু অংশ যাতে দেখা যায়। এটা তো তোমাদের আগে বলা হয়েছে সেম জিনিস, এবং এটা তোমরা এটাও জানো, রিপিট করতেছি যে তোমাদের একটা পিডিএফ ফাইল আপলোড করতে পারবা, এবং চেষ্টা করবা যাতে করে এটা তোমাদেরই সুবিধা হবে, পিডিএফ ফাইল যাতে সাইজটা ছোট হয়, না হলে তোমাদের ওই ইন্টারনেটের সমস্যার কারণে আপলোড হতে চায় না। এই কারণে এখন তোমরা যে অ্যাপে অভ্যস্ত সেটা ইউজ করলা। এখন আমি সাজেস্ট করব তোমরা হচ্ছে ক্যাম স্ক্যানারে, তুমি যদি ক্যাম স্ক্যানার গিয়ে তুমি যদি যখন করো পিডিএফ, ছবি তুলে পিডিএফ, ওখানে তোমার যে ম্যাজিক কালার অথবা কোনো একটা দিলে সাধারণত সাইজটা ছোট হয়। তো এটা একটু চেষ্টা করে দেখো, পারলে দরকার পড়লে পরীক্ষার আগে প্র্যাকটিস করো। তোমাদের খাতায় অনেক কিছু লেখা আছে না? জি স্যার। ওটাকে তুমি ফটো তুলে পিডিএফ মানে প্র্যাকটিস করো, যাতে করে তোমার পিডিএফ ঠিক মতো হয়ে যায় এবং সাইজটা ছোট থাকে। চেষ্টা করবো যাতে করে পিডিএফ এর সাইজ তোমার 4 এর কম, মানে যত কম হয় তত বেটার, তত সহজে আপলোড করতে পারবা। ক্লিয়ার? এটা হচ্ছে যাদের মেনলি যাদের ইন্টারনেট অবস্থা খারাপ। ইন্টারনেট ভালো থাকলে আসলে সমস্যা হয় না, কিন্তু ওই যাতে করে প্রবলেম না হয় এটা জাস্ট খেয়াল করো। স্যার খারাপ থাকলে কি স্যার ইমেইলে পাঠিয়ে দেওয়া যাবে স্যার সাথে সাথে? না, তোমরা হচ্ছে, আচ্ছা এটা পরে বলতেছি, একটু দাঁড়াও। আর তোমরা অবভিয়াসলি এটা জানো, একবারই সাবমিট করতে পারবা। ওটাকে সাবমিট করার পর তুমি বলতে পারো স্যার কিছু ভুলে গেছি, এখন আমি আবার সাবমিট করতে চাচ্ছি, এটা কিন্তু নাই, একবারই সাবমিট করতে পারবা, ঠিক আছে। এডিটটা তো ডিলিট করতে পারবে না। আর তোমাদের সাবমিশন, তুমি গুগল ফর্মে সাবমিশন করছো না আগে? জি স্যার। জি স্যার। ফর্মে সাবমিশন কেমন করতে হয়? ফর্মে যাবা, তোমাদের আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। ফর্মে যাবা, তোমাদের রোল নাম্বারটা চুজ করবা, তারপর ওখানে একটা আপলোড বাটন থাকবে, ক্লিক করলে তোমাকে ওই পিডিএফটা চুজ করে আপলোড করে দিবা। তোমাকে ওই টার্ন ইন মানে ক্লাসরুমের টার্ন ইনটা
প্রেস করতে জানো না, টার্ন ইন প্রেস করে দিলে তুমি আর সাবমিট করতে পারবে না কিন্তু। এই কারণে ক্লাসরুমে ওই টার্ন ইন অপশনটা ধরারই দরকার নেই, ওই কাছে দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? ওই ফর্মের মাধ্যমে সাবমিট করে দিবা। আচ্ছা, আর হ্যাঁ, তোমরা শুধু ফর্মের মাধ্যমে জমা দিবা, ওই কোনো ইমেল ক্লাসরুম এভাবে না, ফর্মের মাধ্যমে জমা দিবা, ঠিক আছে? স্যার গুগল ফর্ম ক্লাসরুমে কি দিলে আপনি মনে দিয়ে হয় দিবেন? বেশি সুবিধা হইতো স্যার। বুঝলাম না স্যার, ক্লাসরুমে না ক্লাসরুমে জমা দিলে ভালো দিতে হয়েছে। ক্লাসরুমটা বেটার হইতো না স্যার, আমরা তো ক্লাসরুমে ক্লাস তোমার গুগল ফর্ম দেওয়া থাকবে, এটা তুমি দেখে আজকের যে অ্যাসাইনমেন্ট সেটার প্র্যাকটিস ওরকম হবে, প্লাস আমি একটু পরে আমি দেখাবো যে কেন সাবমিশন তোমাদের করতে হবে। তো ওখানে তোমাদের যখন ক্লাসরুমে পোস্ট করা হবে না যে কুইজ অথবা মিড টার্ম, ওখানে যখন ঢুকবা জি স্যার ওখানে একটা দেওয়া থাকবে অ্যাসাইনমেন্ট আসবে। অ্যাসাইনমেন্টে নিচে অ্যাটাচমেন্ট আকারে একটা গুগল ফর্ম থাকবে, ফর্মটা ক্লিক করবে, ক্লিক করলে তোমাকে ওখানে নিয়ে যায়, ওখানে জাস্ট দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে তোমার রোল নাম্বার চুজ, আর একটা হচ্ছে অবভিয়াসলি তোমার ইউএপি ইমেল দিয়ে লগ ইন করা থাকতে হবে। রোল নাম্বার চুজ করবা, সাথে হচ্ছে তোমার এই আপলোড ক্লিক করে ওখানে হচ্ছে সাবমিট করে দিবে, তো অটোমেটিক স্যার আপনি একটু দেখাই দেন স্যার। স্যার এখান থেকে ফাইল খুঁজে পেতে ঝামেলা হয়ে যাবে স্যার। আমাদের তো এই ইয়েতে যে মানে যে ওয়ার্ক গুলো দেন ওগুলোতে আমরা ডাইরেক্ট ইনিশিয়ালি যে ড্রাইভে ইয়ে করে দিয়ে মানে আপলোড করে দেন ওইখান থেকে আমরা চুজ করে আপলোড করি। আমাদের বুঝছি জন্য তুমি কি করতেছো এখানে, এখানে এটা প্র্যাকটিস করো আজকে, ঠিক আছে? আচ্ছা, প্লাস আরেকটা হচ্ছে তোমাদের যা যা প্রয়োজন, তো ইন্টারনেট কোথায় ভালো পাওয়া যায়, ব্যাকআপ দরকার পড়লে ডেটা নিয়ে নিবা, পেন্সিল, ক্যালকুলেটর, যা যা প্রয়োজন পরীক্ষা শুরু হওয়ার আগে যাতে সাথে থাকে, ঠিক আছে? আর তোমার ফোন ল্যাপটপ যাতে চার্জ দেওয়া থাকে সব খেয়াল করবা, এবং কেউ যাতে তোমাকে ডিস্টার্ব যাতে না করে, যাতে ঠিকমতো পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে পরীক্ষা চল, অ্যাডমিট কার্ডটা লাগবে না স্যার? না অ্যাডমিট কার্ড লাগবে না। তোমাদের এটা হচ্ছে এই অ্যাডমিট কার্ড না থাকলে তোমাদের পরীক্ষার পাবা না, যে রেজাল্ট পাবলিশ হবে না ধরো, ঠিক আছে? ওটা তো পরে ব্যাপার, ওটা তোমার চিন্তা, তুমি জাস্ট খেয়াল করে যে তোমার অ্যাডমিট কার্ড যাতে থাকে, না থাকলে তোমরা হচ্ছে পারমিশন নিয়ে নিও যে তুমি পরীক্ষা দিতে পারতেছো কিনা, কারণ এটা পরে গিয়ে প্রবলেম ফেস করতে পারো, পরে আর কি পরীক্ষা চলাকালীন হয়তো প্রবলেম ফেস করবো না। আচ্ছা, তো পরীক্ষা চলাকালীন তোমাদের সবার মাইক্রোফোন মিউট করা থাকবে, ঠিক আছে? কিন্তু স্পিকারটা অন করে থাকা দরকার পড়লে আমি তোমাদের সাথে হয়তো কাউকে সম্বন্ধ করে কিছু বললাম, যাতে করে তোমাদের স্পিকার যাতে অন থাকে কিন্তু সবার মাইক্রোফোন মিউট করা থাকবে, যাতে করে অ্যানাউন্সমেন্ট শুনতে পারো। আর এটা তো তোমরা আগেও করছো, সেম জিনিসে থাকতেছে, এখানে বেশি ঘাবড়ানোর নেই। আর তোমাদের জাস্ট এখন একটু দেখাই দিই যে তোমাদের অ্যাকচুয়ালি সাবমিশনটা কিরকম হবে। এই যে ধরো বেসিক্যালি তোমরা যখন গুগল ফর্ম যখন খুলবা তখন এরকম একটা থাকবে, ধরো উপরে হয়তো এখানে লেখা থাকবে EEE 311 মিড টার্ম ফল 20 লেখা থাকবে, তোমাকে এখানে তোমার ইমেল অ্যাড্রেস শো করবে, তোমার যেটাতে লগ ইন করা থাকবে, তারপর তুমি যে আইডি এন্ড নেম, তো ড্রপ ডাউন মেনুতে তুমি গিয়ে নিজেরটা ধরো চুজ করবা, চুজ করে তোমরা হচ্ছে এখানে এই অ্যাড ফাইলটা যদি ল্যাপটপ থাকে অ্যাড ফাইল আকারে এরকম থাকবে, এখানে গিয়ে তোমরা ধরো আপলোড দিলে অথবা ড্রাইভ কোনো এক থেকে তুমি আপলোড করে দিলে। আর তোমার ল্যাপটপ দিয়ে তো আর হবে না স্যার, আমরা তো সবাই মোবাইল দিয়ে ছবি তুলে মোবাইল দিয়ে করব। আর যারা মোবাইল দিয়ে করবা তাদের জন্য একই জিনিস তোমাদের। আচ্ছা, এটা মোবাইলে যদি ল্যাপটপ দেখানো, দিয়ে করা সম্ভব না। দাঁড়া তো মোবাইলটা যদি দেখানো যায় কিনা একটু দেখি। তোমরা কি গুগল ফর্ম আগে কোনো সাবমিশন করো না? স্যার আমরা তো গুগল ফর্মই সব সাবমিট করছি, কিন্তু এইভাবে করিনি কখনো। গুগল ফর্মে স্যার না এমসিকিউ ফর্ম, করা এটা যায় কিন্তু না। ফর্ম আমাদের ওই যে না স্যার মানে এইভাবে গুগল করি নাই ক্লাসরুমে স্যার। স্যার, গুগল ক্লাসরুম আমাদের ওগুলো যে অ্যাসাইনমেন্ট আকারে আসে, জাস্ট ওইখানে একটা লিংক থাকে বা একটা ইয়ে জেনারেট করা থাকে, অ্যাড করে দিয়ে ওইখানে আপলোড করে দিই। গুগল ফর্মের এখানে এটাতে এইভাবে স্যার করিনি আমরা। স্যার আমরা মূলত ফাইনাল গুলো করিনি। স্যার তারপর আমরা ফাইল খুঁজে পাবো না, পরীক্ষার সময় এমনিও টাইম জি থাকবে স্যার, না, এটা বড় টেনশন করতে ওটা দিয়ে পরে ফাইল খুঁজে পাবো চেষ্টা না। করলে সহজ হয় আমাদের স্যার জন্য। ওই ক্লাসরুমে দিয়ে দিয়েন স্যার, ক্লাসরুমেরটাই স্যার বেস্ট হবে আমরা স্যার। দিছি হলো স্যার, আপনি যেরকম ল্যাব দিছেন না, আমাদের ল্যাব জমা দিছি ওইভাবে আমরা হলো দিছি। জি স্যার। হ্যাঁ বুঝছি, কিন্তু তোমরা এটা এইভাবে দিবা, এই কারণে আজকে প্র্যাকটিস করতেছি, প্লাস তুমি দেখা দেবে কেমনে করতে হয়। স্যার এইভাবে একটু ঝামেলা হবে স্যার, ওইভাবে দিলেই ভালো হয় স্যার, আমরা গত সেমিস্টার ওইভাবে দিছি স্যার জমা। জি স্যার। আমি গত সেমিস্টার এইভাবে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, তোমাদের এটা এটা কি লাইভ প্রিভিউ? আচ্ছা দাঁড়াও।
আমি একটা ফোন একটু খুলে নিই, তারপর তোমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা, তো এখন জুমে একটা শেয়ারিংটা একটু বন্ধ করি। এটা তুমি কোথায় আছে? আচ্ছা, আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তাই না? জি স্যার দেখতে পাচ্ছি। বেসিক্যালি তোমাদের এরকম থাকবে, তোমার হচ্ছে ধরো এখানে আইডি কিছু একটা চুজ করলাম। আচ্ছা, তোমাদের আচ্ছা স্কিপ দিস এই পার্টটা থাকবে না, তোমাদের থাকবে হচ্ছে আইডি এন্ড নেম, আর হচ্ছে যে আপলোড ইউর অ্যান্সার স্কিপ এন্ড সিঙ্গেল প্লে, এটা দিলাম। তারপর হচ্ছে তোমার অ্যাড ফাইল দিবা। আচ্ছা, এখন তোমার ইদার ডিভাইস, আচ্ছা তোমার কি ড্রাইভে করে থাকো তাই না? কই স্যার সাধারণত রাখো? ক্লাসরুমে হলে একটা সুবিধা হয় কি স্যার, ওই যে মেমোরি কার্ড ফাইল থেকে ক্লাসরুমের একটা অপশন থাকে স্যার, ওই যে মানে না, ক্যাম বুঝছি স্ক্যানারে স্ক্যান করার পর ওইভাবে দিলে সুবিধা আর কি সবার জন্য। তো এইভাবে করতে গেলে আবার ড্রাইভে আবার সেভ করতে হবে, তারপরে আচ্ছা, সেই ড্রাইভে না আপলোড করলেও করতে হয়। হবে। তুমি কোথায় সাধারণত করো? ক্যাম স্ক্যানার ইউজ করো না কি করো? স্যার ক্যাম স্ক্যানারই মূলত Cam ইউজ করে সবাই। আচ্ছা, তা আপলোড দিলা, সিলেক্ট ফাইলস ফ্রম এ ডিভাইস, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ফাইলসে যাবে। এখন তুমি চাইলে ডাউনলোডে যেতে পারো, অথবা তোমাদের হচ্ছে এখানে তো ফাইল ম্যানেজারে তোমাকে তোমার যে কি ক্যাম স্ক্যানার, যেটা যে ক্যাম স্ক্যানার দেখতে পাচ্ছ একটা ক্যাম স্ক্যানার ফোল্ডার, জি স্যার। জি স্যার। এখানে তোমার ধরো কোন একটা এই যে আমি একটা দিয়ে রাখছি, এটা দিলা ওকে, তারপর দিলা হচ্ছে আপলোড, তারপর হচ্ছে এই যে সাবমিট বাটনটা প্রেস করবে। ক্লিয়ার? আর যদি এভাবে না করতে চাও, তোমার ওই যে ড্রাইভে যদি সেভ করা থাকে তো ড্রাইভ তো জানি, তো মাই ড্রাইভে যাবা, তারপর তোমার মাই ড্রাইভে গিয়ে তোমার ড্রাইভ যেখানে সেভ করো সেখান থেকে চুজ করো, ওয়ে করতে পারো, অথবা তোমার চাইলে আপলোডে গিয়ে এভাবে করতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখন এটা আজকে তোমরা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট যেটা দিচ্ছি না, দুইটার জন্যই প্র্যাকটিস করবে। তোমরা হচ্ছে একটা হাতে তুলে ক্যাম স্ক্যানে একটা ইদার তুমি অঙ্কটা করতে পারলে, যাদের মানে যাদের হচ্ছে সাবমিশন করার প্রয়োজন নেই তাদের কথা বলতেছি, তারা হচ্ছে ওই হাতে লিখে সাবমিশন মানে পিডিএফ বানিয়ে নিলে ক্যাম স্ক্যানে, তারপর ওটা হচ্ছে এইভাবে চুজ করে সাবমিশন করে দিলে। আর আমাদের কালকে দুইটা এক্সাম স্যার, অ্যাসাইনমেন্ট করতে গেলে তো স্যার। বুঝি নাই কি বললাম? স্যার অ্যাসাইনমেন্টটা কালকে কালকে দিই দুইটা স্যার, exam। আমাদের কালকে দুইটা এক্সাম। আজকে ওরা জমা দেবে, আর জমা দিয়ে না দাও তাহলে তোমাদের এই তোমাদের কুইজ তো 4টা না, বেস্ট 3 নেওয়া হবে। ঠিক আছে, না স্যার কালকে দিতে চাচ্ছিলাম রাতে, মানে আজকে কালকে দিনে আমাদের দুইটা ক্লাস টেস্ট। বুঝছি, দুটো স্যার ক্লাস। কুইজ 2টা মিসের জন্য স্যার আমি অ্যাসাইনমেন্টটা পাই নাই স্যার। বুঝি নাই কি বললাম? স্যার কুইজ 2 মিসের জন্য স্যার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন স্যার, ওটা আমি পাই নাই। আমি এখনো দেইনি, পাবা কি? ও স্যার বললো যে আমার স্যার মেসেজে স্যার অ্যাসাইনমেন্ট দিছে এই জন্য। অ্যাসাইনমেন্টটা তাহলে কি এখন দিব না, কালকে দিব? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের আমি একটা মক আপলোডিং টার জন্য দিলাম, অ্যাসাইনমেন্টটা কালকে জমা দিলাম যাদের জমা দেওয়ার দরকার আছে। ঠিক আছে, আমি ওটা কালকে পোস্ট করব, কালকে জমা দিব রাত্রে। জি স্যার, আমাদের প্র্যাকটিস করার জন্য একটা দিয়ে রাখেন স্যার। প্র্যাকটিস করার জন্য একটা দিব মক, ওখানে তোমরা জাস্ট কিছু একটা করে আপলোড করে দিবে। ঠিক আছে, ওটা সমস্যা নেই। আচ্ছা, আর কোনো এমনি কোনো প্রশ্ন? স্যার এখানে কি স্যার ক্যাম স্ক্যানার থেকে মানে সরাসরি পিডিএফ বানায় কি ওইখান থেকে সরাসরি দেওয়া যাবে? না না, সরাসরি দিতে পারো। একটু আগে দেখালাম না কি করছো, স্যার মানে দেখছি মানে আমি ওইভাবে করতে হবে, সরাসরি দিতে পারবো না। ওইভাবে একটু টাইম লেগে যাবে স্যার। টাইম লাগবে না, এই কারণে প্র্যাকটিস করতে বলতেছে, আজকে প্র্যাকটিস করবা। স্যার টাইম তো স্যার 1 ঘন্টা পরে দেওয়া লাগবে তাই না স্যার? 1 ঘন্টা পরে না জমা দেওয়ার টাইম?
হ্যাঁ, ওই যে 1 ঘন্টা লেখার টাইম, তারপর হচ্ছে 15 মিনিট সাবমিশন টাইম। এই কারণে বলতেছি 2টা জিনিস খেয়াল করবে। একটা হচ্ছে আগে প্র্যাকটিস করে রাখবা, দ্বিতীয় হচ্ছে তোমাদের পিডিএফটাকে ছোট করার চেষ্টা করবে। ছোট কেন করবো? ওই যে ক্যাম স্ক্রিনের মাধ্যমে পিডিএফটা করে ছোট করা যায় আসলে। আমিও করে দেখছি, বেশি আসলে জায়গা নেয় না। প্লাস এবং একটু খেয়াল করে দেখো সাবমিশন করার আগে তো পিডিএফ কি পড়া যাচ্ছে কিনা। চেষ্টা করবা যাতে একটু রুমে যাতে আলো থাকে, তোমার হাত যাতে স্টেডি থাকে, যাতে করে তোমার ছবি ভালো আসে। কারণ যদি ঝাপসা আসে তাহলে তো আমি তো পড়তে পারবো না, তাই না? এই কারণে হাত স্টেডি রেখে ফটো তুলবো। ফটো তো তোমার আগে অনেক তুলছো না, প্র্যাকটিস হয়েছে না তোমাদের? ফটো তোল প্র্যাকটিস হয়েছে না নাকি হয়নি? জি স্যার। জি স্যার, জি স্যার হয়েছে। আচ্ছা, ভ্যাকসিনেশন পার হয়ে আরেকটা গেল। হচ্ছে তোমাদের একটা টপ পেজ থাকবে। টপ পেজে তোমরা হচ্ছে কোর্স নেম, কোর্স কোড, ওই যে কোন সেমিস্টার ফল 20, এবং তোমরা হচ্ছে তোমরা কি 3-1 না? 3-2 স্যার। 3-2 স্যার। আচ্ছা 3-2 3-2, তো 3-2, তারপর হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, ডেট, তারপর পরের পেজ থেকে শুরু করবে লেখা এবং ওখানে পেজ নাম্বার দিবা, যে পেজ 1 নিচে অথবা স্যার ওইটার একটা গাইডলাইন দিয়েছে স্যার। দিয়ে দিছে না, ওটা দেওয়ার তো কথা বলে। জি স্যার দিয়ে দিয়েছে। তো ওই অনুযায়ী তোমরা করবা। আচ্ছা, তোমাদের মনে হয় ডাও একটা মনে দিয়ে দিছে হয়তো। যাই হোক, সেটা মানে তোমাদের কি এবার দিস নাকি গতবার একটা বলতেছো? আমি বুঝি না এরা কই থেকে আজকে এগুলো স্যার পায়। আনোয়ারুল আজিম স্যার আমরা দিয়ে দিয়েছে স্যার ক্লাসরুমে। আজিম স্যার স্যার দিয়ে এগুলো দিয়েছে। সমস্যা নাই স্যার, সবাই বুঝবে স্যার, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এটা আসলে নতুন কিছু না, তোমাদের একটু বলেই দিছি যে কি করতে হবে। যে তোমরা হচ্ছে ওই যে স্যার যেটা এটা বললাম, তো স্যার আগের মতোই স্যার, টপ পেজ থাকবে, তারপর স্যার সব হ্যাঁ পেজে স্যার নিজের নতুন, রেজিস্ট্রেশন নাম্বার হ্যাঁ থাকবে। নতুন কোনো কিছু চেঞ্জ নেই, এটাকে আবার রিমাইন্ডার দিচ্ছি তোমাদের। জি স্যার। কিছু চেঞ্জ হচ্ছে না, আগের মতোই পরীক্ষা দিবে, ঠিক আছে? আচ্ছা, আর এছাড়া কি কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখন না স্যার, মানে একটু ক্লাসের বাইরে কথা স্যার। ক্লাসের বাইরে কথা? আচ্ছা, জি স্যার। আর এমনি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা শেষ করে এখানে দিতে পারি। তো তোমাদের আবার বলতেছি, তোমাদের হচ্ছে মিডে হচ্ছে মেইনলি অঙ্কের উপর গুরুত্ব, রোল নাম্বার বেস অঙ্ক থাকবে। চ্যাপ্টার 1 থেকে একটা প্রশ্ন, চ্যাপ্টার 2 থেকে 2টা, ওটা আমরা যেকোনো একটা করবো, আর চ্যাপ্টার 3 থেকে একটা প্রশ্ন থাকবে। আর তোমাদের কনভলিউশন কোরিলেশন ইম্পর্টেন্ট, ওটা দেখবেই। আর এই তো, ঠিক আছে? আর তোমাদের অঙ্ক যেগুলো জি ক্লাসে স্যার। করানো হয়েছে এবং হোমওয়ার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো দেখবো, এটা বাইরে আসলে দেখার দরকার নেই। আর আজকে পর্যন্ত সিলেবাস এটা তো জানি। স্যার আমাকে 1 মিনিট টাইম দেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস এখানে শেষ, যদি প্রশ্ন না থাকে। আর জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। অ্যাটেন্ডেন্স তো অটোমেটিক হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কার জানি কি প্রশ্ন ছিল? স্যার হ্যাঁ বলো। স্যার আমি গ্রামে থাকি তো স্যার, এখানে নেটের প্রবলেম অনেক বেশি স্যার। আমি যদি স্যার পরীক্ষার সময় স্যার ভিডিও অন করে পরীক্ষা দেই তাহলে স্যার আমার মোবাইল বন্ধ হয়ে যাবে। আর স্যার বুঝি মোবাইল নাই, একবার ভিডিও অন করলে মোবাইল কেন বন্ধ হয়ে যায়? মোবাইলটা গরম হয়ে বন্ধ হয়ে যায় স্যার। মানে এর আগের মিডে পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা স্যার